সেই সঙ্গে আমি আমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই বর্তমান আলোচনা সভার মুখ্য আলোচক উড়িষ্যার ফকিরমোহন বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরীয় শিক্ষা বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডক্টর অমূল্য কুমার আচার্য মহাশয়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাবো, যিনি বা যারা নিয়মিত রয়েছেন এই তোমায় আমায় মিলে বৈঠকিতে। বাঁকুড়া ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর উদয়ন মণ্ডল স্যার এবং আরো বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি থেকে আসা আরো বিদগ্ধ গুণী ব্যক্তিত্বজন এবং আরো স্কলার স্টুডেন্টস যারা কিনা তারা তাদের এই অমূল্য সময় দান করছে এবং যাদের এই বহু নক্ষত্র খচিত এই অনুষ্ঠান আর সমৃদ্ধ হয়ে উঠছে যাদের এই অমূল্য সময় অবদানের জন্য। আমি এই প্রসঙ্গে একটু আমার একটা কথা বলতে চাই সকলকে। আমাদের সম্প্রতি স্যার শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো। আমাদের কলেজে এই হলো লাস্ট 20 ফেব্রুয়ারি আমাদের কলেজে প্রিন্সিপাল পদে অভিষিক্ত হয়েছেন ডক্টর দেবপম রাহা মহাশয়। তিনি এই পদে অভিষেকের পরে তিনি একটি মিটিং ডাকেন সম্ভবত 10-12 দিন আগে। উজ্জ্বলবাবু ছিলেন সেই মিটিং এ। তো উনি প্রিন্সিপাল পোস্টে থেকে স্বাভাবিকভাবেই কতগুলি আমাদের নির্দেশনা দিয়েছিলেন যে বিভিন্ন বিভাগীয় কিছু কার্যাবলী, প্রাত্যহিক কিছু কাজকর্ম, তার মধ্যে তিনি এইটি সংযোজন করেছিলেন যেমন ক্লাস সেমিনার হয়ে থাকে, এক্সটেনশন স্পিচ হয়ে থাকে। তো এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে যদি কোনো অনলাইন এই রকম আলোচনা সভার আয়োজন করা যায় সেটা কলেজের পক্ষে খুবই ফ্লারিশিং। এবং আমার সঙ্গে সঙ্গেই তখন উজ্জ্বলবাবুর কথা মনে পড়ে গেল। তাই আমি এই প্রসঙ্গেই বলি যে আরেকবার ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই উজ্জ্বল বাবুকে এই ধরনের দূরদর্শিতার জন্য। যার আরো ভালো লাগছে যে আজকের আলোচনায় ভাববাদ দর্শনের ভাববাদ, শিক্ষা দর্শনের প্রাচীনতম দার্শনিক মতবাদ ভাববাদ ও শিক্ষা খুবই এক গুরুত্বপূর্ণ ভাববাদ, যেখানে প্লেটোনিজম উঠে আসবে, যেখানে কিনা বলা হবে আত্মা ও মনের সার্বজনীনতা, যেখানে কিনা বলা হবে আত্মোপলব্ধির বিকাশ, যেখানে কিনা বলা হবে আধ্যাত্মিক সত্তার বিকাশ, যেখানে কিনা বলা হবে সকল জ্ঞানের উৎস ঈশ্বর। তো আমি এই প্রসঙ্গে আর কতটুকুই বা জানি, যদিও যতটুকু জেনেছি আমাদেরই এই বিভাগে, শারীরশিক্ষা বিভাগে কিছুটা হলেও গ্লিমসেস অফ দোজ স্কুলস অফ ফিলসফি ইন এডুকেশন থাকেই। এবং আমি মনে করি কেবল শারীরশিক্ষা বা শিক্ষা বিজ্ঞানে নয়, সাধারণ বিজ্ঞান তথা বিভিন্ন আমাদের প্রাত্যহিক জীবন এবং বিভিন্ন শিক্ষাক্ষেত্রে, বিভিন্ন কার্যক্ষেত্রে, পেশায় দর্শন ছাড়া কোনো কিছুই হতে পারে না। এবং এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয়, প্রায় শোনা যায় যে যেখানে বিজ্ঞান শেষ সেখানে দর্শনের শুরু। আর আজকের বৈঠকিতে সেই দার্শনিক মতবাদ নিয়ে শুরু হবে, আলোচনা হবে। তাই এই মহতী অনুষ্ঠানে এই স্বাগত জ্ঞাপনী বক্তব্যের উপস্থাপনে আমন্ত্রিত হতে পেরে আমি নিজেকে খুব গর্বিত অনুভব করি। তাই সকলকে আরো একবার অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট স্বাগত জ্ঞাপনী শেষ করছি। ধন্যবাদ সকলকে, নমস্কার। অসংখ্য ধন্যবাদ ডক্টর প্রশান্ত কুমার ভূঁইয়া স্যারকে। ওনার খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন, আমাদের কলেজকে প্রেজেন্ট করলেন এবং সেই সঙ্গে পুরুলিয়ার বিশেষত্ব পলাশী শুভেচ্ছা জানিয়ে, এটা আরো বিশেষ করে ভালো লাগার দিক। শিক্ষা বিভাগের তরফ থেকেও এবং অ্যাজ এ কনভেনার আহ্বায়ক হিসেবেও আমি আজকের তৃতীয় বৈঠকিতে সকলকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে পলাশী শুভেচ্ছা ও অভিনন্দন সুস্বাগতম জানাই আজকের মুখ্য আলোচক, যিনি ভাববাদ ও শিক্ষা বিষয়ে আমাদের কাছে আলোকপাত করবেন, সেই সুদূর উড়িষ্যার ফকিরমোহন বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অমূল্য কুমার আচার্য মহাশয়কে। ওনার সম্পর্কে যতই বলি ততই কম বলা হয়। সব থেকে বড় ভালো লাগার বিষয় যেটা,
উনি এক কথায় রাজি হয়ে গেছেন আজকের এই বৈঠকির কথা শুনে, এবং আজকের এই বৈঠকিতে থাকতে উনি এক কথায় হ্যাঁ করেছেন। আমি সেজন্য ওনার কাছ থেকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা আলোচনার মূল পর্বে আসার আগে আমাদের আজকের মুখ্য আলোচকের সম্বন্ধে দু চার কথা। দীর্ঘ উনি বর্তমানে উড়িষ্যার বালেশ্বর নামক এক জায়গাতে ফকিরমোহন বিশ্ববিদ্যালয় নামের বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। এর পূর্বে তিনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন শিক্ষামূলক পদ অভিষিক্ত করেছেন। তার দীর্ঘ 18 বছরের উচ্চশিক্ষায় শিক্ষক হিসেবে, অধ্যাপক হিসেবে তার অভিজ্ঞতা যা যতই বলি ততই কম বলা হয়। তিনি তার মধ্যে থেকে বিশেষ বিশেষ কয়েকটি কলেজ বা শিক্ষকতার প্রতিষ্ঠানের নাম আমি উল্লেখ করব। তিনি ইতিপূর্বে পানিহাটি মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং অধ্যক্ষ রূপে ছিলেন এহিয়াপুর বিএড কলেজ, যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। ইতিপূর্বে অধ্যাপনা করেছেন ঈশান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, গ্রেটার নয়ডা, উত্তরপ্রদেশ। তিনি অধ্যাপনা করেছেন জগন্নাথ জেন কলেজ, যেটা বিনোভা ভাবে বিশ্ববিদ্যালয়, ঝাড়খণ্ড, তার অন্তর্গত। তিনি অধ্যাপনা করেছেন সেন্ট ভিনসেন্ট পাল্লোটি কলেজ, ছত্তিশগড়ের। এমনকি তার বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক এবং রাজ্য স্তরের বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, কনফারেন্স সক্রিয় যোগদানের মাধ্যমে তিনি তার দাগ রেখেছেন, এবং বিভিন্ন এডিটেড বুক, জার্নাল, এছাড়াও বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে তিনি তার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এমনকি শুধুমাত্র অধ্যাপনা বা শিক্ষকতাই নয়, তিনি গবেষণা ক্ষেত্রে বা প্রশাসনিক ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং আগামী দিনেও রাখবেন, এই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা চলে যাব আজকের মূল আলোচনায়, ভাববাদ ও শিক্ষা, যা আমাদের সামনে আলোকপাত করবেন ফকিরমোহন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা স্নাতকোত্তর বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অমূল্য কুমার আচার্য মহাশয়। স্যার। স্যার, আপনার সম্ভবত অডিওটা মিউট রয়েছে। স্যার, আমি আমি দুটো, একটা মোবাইলতে আছে আর ইয়েতে একটাতে অন আছে। ওকে স্যার, ওকে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ওকে, শুরু করব? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, অবশ্যই। হ্যালো, হ্যাঁ স্যার, অবশ্যই। হ্যাঁ স্যার। সবাইকে নমস্কার। সর্বপ্রথমে আমি সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ডক্টর দেবপম রাহাস মহাশয়কে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে আমি এর যে কোঅর্ডিনেটর বা কনভেনার মিস্টার উজ্জ্বল মাহাতো মহাশয়কে আমি আমার ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং প্রশান্ত কুমার ভূঁইয়া স্যার, যিনি আজকে ইন্ট্রোডাক্টরি দিচ্ছিলেন, প্রথমে প্রেক্ষাপটে কিছু একটু বললেন, তো ওনাকেও আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে আমি প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা এই সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ অন্তর্ভুক্ত আছেন, যারা যুক্ত আছেন, সবাইকে আমার প্রণাম, নমস্কার। তো আমি কর্মসূত্রে আমি বাংলা শিখেছি, কিন্তু আমি বাঙালি নয়, আপনারা সবাই জানেন। আমি দীর্ঘ 12 বছর আমি ছিলাম পশ্চিমবঙ্গে, সেই সূত্রে আমি বাংলা জানি। তবু লাস্ট 1 ইয়ার সেই সুযোগ পাইনি, আমি লাস্ট 1 ইয়ার ইংলিশে পড়াতে হচ্ছে, যেহেতু আমি পশ্চিমবঙ্গ থেকে এখন উড়িষ্যাতে আছি, যদিও আমার চাকরিটা এখনো পশ্চিমবঙ্গে আছে, আমি লিয়েনে এসছি এখানে। যা হোক, তো আমাকে এই সুযোগ একটু দেওয়ার জন্য, অত ব্যস্ততার মধ্যে তো আমি কখনই না করি না। সাধারণত বেঙ্গলে যখন পশ্চিমবঙ্গে কোনো আমাকে
ইনভাইটেশন আছে কিছু বলার জন্য। আমি যেহেতু সেখানে আমার শুধু কর্মসূত্রে আমি ছিলাম না, আমার বাই হার্ট অ্যান্ড সোলও যে একটা 12 বছর একটা রাজ্যে কাজ করার সূত্রে একটা সশরীরে আমি সেখানে ছিলাম, শুধু তাই নয়, আমার মন এবং হৃদয়ও সেখানে যুক্ত হয়ে গিয়েছিল। সেই জন্য প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং যারা ছাত্রছাত্রী এবং পার্টিসিপ্যান্টস যারা ডেলিগেটস আছেন, তো প্রত্যেককে আমি শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো বিষয় আইডিয়ালিজম। যদিও আমি ফিলোসফি খুব কম পড়াতাম, সাইকোলজি পড়াতাম, এক সময় ফিলোসফি পড়িয়েছি। তো আমি কয়েকটা 10টা মতো টপিকে আমি স্যারকে দিয়েছিলাম, আমার উজ্জ্বল মাহাতো বাবুকে। উনি বললেন স্টুডেন্টদের স্বার্থে আপনাকে একটু ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি একটু আলোচনা করতে হবে, ফিলোসফি থেকে আলোচনা করুন। আমি বললাম ঠিক আছে, বলতে হবে যদি বলবো, কোনো অসুবিধা নেই, আমরা তো শিক্ষা জগতে যুক্ত আছে, তো যে কোনো বিষয়ে আমাদের বলার পারদর্শিতা থাকা দরকার। তার আগে আমি যদি দেখা যায়, পশ্চিমবঙ্গ একটি এরকম রাজ্য যেখানে অনেকগুলো ফিলোসফার, এই আইডিয়ালিস্টিক ফিলোসফার সেখানে জন্মগ্রহণ করেছিলেন। সে মাটির একটা গন্ধ আছে, সে মাটির একটা জন্ম দেওয়ার ক্ষমতা আছে। যে আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা দেখেছি বিবেকানন্দ, আমরা দেখেছি অন্যান্য মুনি ঋষি যারা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন, তারা অনেকটা আইডিয়ালিস্ট ফিলোসফার, আইডিয়ালিস্ট এবং ন্যাচুরালিস্ট ফিলোসফার। তো সেই সূত্রে আমি আলোচনা করব, তো আইডিয়ালিজম কি এবং কেন এটা দরকার, শিক্ষাক্ষেত্রে এর কি উপযোগিতা আছে, দ্যাট আই শ্যাল ডিসকাস। তো একটা কথা ডিএম দাত্তা বলেছেন, আইডিয়ালিজম হোল্ডস দ্যাট আলটিমেট রিয়েলিটি ইজ স্পিরিচুয়ালিজম, এবং আইডিয়ালিজম is that ideology of Western philosophy that considers this universe as created by God and consider that spiritual world is superior than materialistic world. আমরা প্রত্যেকে জানি দুটো জগৎ আছে, একটা হচ্ছে জড় জগৎ, আর একটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক জগৎ। এবং এই যে আইডিয়ালিস্টিক ফিলোসফার যারা, তারা বলেছেন এই যে জড় জগৎকে, এই যে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডকে মনিটর করছে, কন্ট্রোল করছে এই যে আরেকটা জগৎ, সেটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ। এইটা হচ্ছে এর প্রেক্ষাপট। সে আধ্যাত্মিক জগৎ বা জড় জগৎ এটা কি, আমি তাকে নিয়ে আলোচনা করব। এবং প্রথমে আমি বলে রাখি, এই যে আইডিয়ালিজম, যে এই স্কুল অফ ফিলোসফি, যে আইডিয়ালিস্টিক স্কুল অফ ফিলোসফি, যতগুলো দর্শন আছে পাশ্চাত্য দর্শন, সব থেকে পুরনো এবং পুরাতন দর্শন বলে এটা বোঝা যায়। এবং যদি দেখা যায় ওল্ডেস্ট, সর্বাপেক্ষা প্রাচীন দর্শন, এবং এই যে প্রাচীন দর্শন, এটা প্লাটোর ওনার আলোচনা থেকে, ওনার যে লেখা থেকে এই দর্শন আমরা খুঁজে পাই। এবং একে বিশেষভাবে প্লাটো আলোচনা করে থাকলেও অন্যান্য দার্শনিকরা তারাও এই দর্শনকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছে। তো এই যে সক্রেটিস, প্লাটো, ডেসকার্টস, ফ্রয়েডেল, স্বামী দয়ানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, গান্ধীজি, এরা সব চিফ এক্সপোনেন্টস আর প্রপোনেন্টস অফ দিস ফিলোসফি। তো এখানে আমি বলতে চাইবো, একটু শুধু বলবো যে জীবজগৎ সহ বিশ্ব ব্রহ্মাণ্ডকে একটা ভাবমূলক সত্তার বা আধ্যাত্মিক সত্তার অংশ ভাবে এই ভাববাদীরা বিবেচনা করেছে। যে জীবজগৎ ছাড়া একটা আধ্যাত্মিক সত্তা আছে, একটা ভাবমূলক সত্তা আছে, একটা আধ্যাত্মিক সত্তার অংশ হিসাবে বিবেচনা করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড। এবং জড় জগৎ ছাড়া আরো একটি জগৎ বর্তমান, যেই জগতে প্রকৃত সত্য এবং নিত্য। এবং এই যে ভাব জগৎ বা আধ্যাত্মিক জগৎ, এই হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে। It considers God as the ultimate truth and soul as part of God, and profounds that ultimate aim of human life is self-realization, which can be attained by living spiritual life and adherence of immortal values and moral values. আমরা আলোচনা করব। আরো এখানে বলা হয়েছে আইডিয়ালিস্ট
যে প্রত্যেক আমি বলতে চাইবো যে আইডিয়ালিজম কথাটি এটা হচ্ছে উঠে আসছে তিনটে মিনিং আছে, একটা পপুলার মিনিং আছে, একটা ডেরিভেটিভ মিনিং আছে, একটা হচ্ছে লেম্যান বা ফিলোসফিক্যাল মিনিং আছে। সরি, একটা পপুলার মিনিং, একটা ডেরিভেটিভ মিনিং, আর একটা হচ্ছে ফিলোসফিক্যাল। পপুলার মিনিং আমরা সবাই জানি যে আইডিয়ালিজম মিন্স, আইডিয়ালিস্ট মিন্স এ লফটি আইডিয়ালস, aesthetic values, religious values and religious standards। এই অর্থে সবাই আইডিয়ালিস্ট। আমরা কথা প্রসঙ্গ বলে ও খুব আইডিয়াল ছিল, খুব আইডিয়ালিস্টিক বেন্ট অফ মাইন্ড আছে ওর কাছে। এবং ডেরিভেটিভ মিনিং কি, the word idealism is derived from the word ideals and ideas, which is essential values, higher values of life, which means to see, which means to see, and ultimate cosmic values of life. This is derivative meaning of idealism. And philosophical meaning আছে, philosophical meaning বলছে যে idealism which is commonly known as spiritualism seeks to offer explanation of the man in the universe in the terms of spirit and mind or self। এর উপরে বিশেষ গুরুত্ব দিয়েছে আইডিয়ালিজম। এবং কারা? সক্রেটিস, তিনিও, প্লাটো, ডেসকার্টস, হোইবেল, বৈদিক ঋষিস, স্বামী দয়ানন্দ সরস্বতী, Rabindranath Tagore, Aurobindo Ghosh, these are the exponents, and Swami Vivekananda, Swami Vivekananda and Mahatma Gandhi also, these are the exponents and proponents of this idealistic philosophy। And what are the principles of idealism? কোন কোন নীতি উপর আধার করে এই আইডিয়ালিজম গড়ে উঠেছে? যে আমরা জীবনের মূল্যবোধ গুলো চিরন্তন সত্য, the values cannot be changed, and values cannot be changed, and the ভাব জগৎ বা আধ্যাত্মিক জগৎ যেটা আছে এর হচ্ছে সর্বজনীন মনের অধিকারী হচ্ছেন ঈশ্বর। যা কিছু সত্যভাবে আমরা দেখছি, সে যা কিছু আমাদের চারদিকে আমরা দেখছি, that is created by ultimate reality, that is God, and God is the source of all knowledge। আমরা কিছু এই যে প্রকৃতিবাদ বা অন্য যে আমরা ফিলোসফিক্যাল থটস আমরা পড়ছি যে that is a naturalistic philosophy or your realistic or marxism or pragmatist or existentialism, এরা সব আলাদা আলাদা বিষয় নিয়ে বলেছে। তো এখানে এই যে idealistic philosopher, they have given importance that God is the source of all knowledge, there is nothing beyond God, behind God and other than God, and values are absolute and unchanging, the values are already pre-existed, that is created by God, that is created by ultimate reality, যেটা একটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে, যেটা একটা চিরন্তন সত্তা। এবং প্রত্যেক মানুষ এদের মধ্যে একটা আধ্যাত্মিক সত্তা নিয়ে আমরা জন্মিয়েছি, যে আধ্যাত্মিক সত্তা, সেই আধ্যাত্মিক সত্তা হচ্ছে আমাদের মধ্যে সেলফ রিয়েলাইজেশন থেকে শুরু করে প্রত্যেক মূল্যবোধ গুলিকে জাগ্রত করাচ্ছে, এবং দ্যাট ইজ গভর্ন, তার সেই আধ্যাত্মিক সত্তা আমাদেরকে গভর্ন করছে, আমাদেরকে পরিচালিত করছে। And what is ultimate reality is not the object. Object is not ultimate reality. Whatever we see around us, that is not real. But there is a idea behind it. That idea is created, and that idea is given by Supreme Soul, that is God. The idea of creating a pen or manufacturing a pen may be may not, that cannot be destroyed, but the pen may be destroyed. A pen may be damaged, but the idea behind a pen cannot be damaged, because that idea is given by the Supreme Soul. So that the value, the source of knowledge, that is given by God, and values are absolute and unchanging, and ultimate really is not object, it is idea behind it, and man is not the creator of the values, the values are created by the Supreme Soul, যে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, যে হচ্ছে পরমাত্মা, যারা প্রত্যেক মানুষের মধ্যে বিদ্যমান, আত্মা এবং পরমাত্মা, these two things are available in every human beings, and that is creating values. Man is not creating,
That values are clear. The idea behind it is the supreme soul, is the God who is the guiding us as a force, and who is acting us, and who is maintaining and sustaining us to do certain activities in our life. And there are different principles we have studied, and that priority of a mind and self is given, faith in spiritualistic values, importance of personality development, and two forms of a whole world. One is a material one and another is a spiritual world. And you know that values of life is ultimate, and full support of principle of unity in diversity, freedom of the human mind, emphasis upon normative and social science, conceptualism in epistemology. So these are the basic principle of idealism. তো এই আইডিয়ালিজম যে তিনটে বেসিস নিয়ে আইডিয়ালিজম মেইনলি আমরা ফান্ডামেন্টাল বেসিস অফ আইডিয়ালিজম, there are three things. One is metaphysics, another is epistemology, and axiology. What is metaphysics? Everyone is concerned about metaphysics. Metaphysics is the reality lies in the mind. As this particular philosophy is giving stress on mind and mind or spirit, that enact that man experience in himself is the real true, and reality is the moral and spiritual rather than mortal, that rather than material. Reality is the moral and spiritual, and the self is the primary reality of individual experience. Ultimate reality is self. So we should have strong faith upon ourselves. আমাদের মধ্যে যে আত্মবিকাশ করা, আমাদের মধ্যে যে আত্ম উপলব্ধি করা, যে রিয়েলিটি, ultimate reality is self. বলো We should keep faith on ourselves, and ultimate reality may be one or many. The individual self has all the freedom. So individual আমি তো আমার গাড়িতে যাবো। individual can see the reality and not the material but the spiritual. The individual mind is a part of universal mind according to metaphysics. The individual mind is a part of universal mind. As I told you, there is two things. One is Atma and another is a Paramatma. Because individual mind and universal mind. God is within us and in among all of us. That is the reality, that is the reality of this idealistic philosophy. And second one is metaphysics of idealism. What is metaphysics? That is a epistemology of idealism. What is epistemology? We know that epistemology is nothing. It's the reality of knowledge. The ultimate knowledge is the knowledge on spirituality. As I told you, তো বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব প্রকৃতি, যা কিছু আমরা বিদ্যমান, এটা হচ্ছে একটা ভাবমূলক সত্তা বা আধ্যাত্মিক সত্তা, যে আমাদেরকে পরিচালিত করছে, যে আমাদেরকে গাইড করছে, যে আমাদের চিরন্তন আমাদের ঈশ্বরকে উপলব্ধি করতে সাহায্য করছে। সেই যে মানব সত্তা প্রত্যেকের মধ্যে আছে, যে মানব সত্তাকে, যে মানব সত্তা আমাদের মধ্যে আছে, আমরা যে ভগবানকে, ঈশ্বরকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে, যে চিরন্তন সত্য, দ্যার ইজ ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ভ্যালুস, যে সেটাকে আমাদেরকে উপলব্ধি করা, এই হচ্ছে জ্ঞান। যে the ultimate knowledge is the knowledge on spirituality. Idealism and critical realism are like in their treatment of perception to some extent. Some idealists support direct experience of the self. অনেকগুলো আইডিয়ালিস্টিক ভাববাদ দার্শনিকরা নিজেকে তারা বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছেন। এই আমাদের চারদিকে আমরা যা কিছু দেখেছি, সারাউন্ডিং ওয়ার্ল্ড ইজ ইম্পর্টেন্ট টু এক্সপেরিয়েন্স দ্য সেলফ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আমরা দেখছি, সেখান থেকে আমরা নিজেকে অনুভব করব, নিজেকে রিয়েলাইজ করব। বিকজ এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই গড, এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই দ্য সুপ্রিম সোল, and that is guided by a supreme soul. And reality to be a logically unified total system, a universal mind. That is, idealism says that reality is the spirit or Brahma. The real knowledge is known about the Brahma or God.
ভগবানকে যারা চিনতে পারলো না, ভগবানকে যারা রিয়েলাইজেশন করতে পারলো না, বিশ্ব ব্রহ্মাণ্ডকে যারা রিয়েলাইজেশন করতে পারলো না, তারা হচ্ছে কোনো জ্ঞানের অধিকারী নয়। সেলফ রিয়েলাইজেশন ইজ ব্রহ্ম জ্ঞান, দ্য রিয়েল নলেজ। টু আন্ডারস্ট্যান্ড yourself, ourself, introspect ourselves, that is Brahma Gyan. That is the real knowledge. That is the epistemology. According to the idealism, the ultimate knowledge is the knowledge on spiritualism. Ultimate knowledge is the knowledge about the spirit. Ultimate knowledge is the knowledge about the Brahma. That Brahma or God. Next. Am I audible? আপনারা সবাই শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, ইয়েস স্যার। Okay. স্যার The সম্ভবত next স্যার basis of স্যার এক্সকিউজ মি, হ্যাঁ, সম্ভবত আপনার প্রেজেন্টেশনটা শো করছে না। ও আমার অডিও ভিডিও শো করছে না। না স্যার। ও নাও, নো স্যার। ও স্লাইড শো করছে না। হ্যাঁ স্যার। কি বলছেন আরেকবার বলুন, শুনতে পারলাম না। স্যার আপনার যে পিপিটিটা সেটা শো করছে না আর কি। ও পিপিটি শো করছে না। হ্যাঁ স্যার। হুম, কি হয়েছে? পিপিটি শো করার কথা তো আপনারা প্রথম থেকে বলেননি। প্রেজেন্টেশন সরি, once again I'm trying. ওকে স্যার। ইয়েস স্যার, এখন শো করছে। Oh, okay, okay. Thank you. এখন শো করছে? হ্যাঁ স্যার। ওকে। ওকে, প্লিজ কন্টিনিউ স্যার। Axiology. What is axiology? So axiology is nothing, it's a higher values of life. And idealism gives importance to higher values of life. And values are real existence. That is, they exist everywhere. Evil is not real existence. The values of human life are what they are largely because they are individual persons to possess and enjoy them. The individual person can realize value by actively relating parts and wholes. It considers values are in existence. Everywhere values are existence. They are part and parcel of reality. It believes that values that can be neither created nor destroyed. Already it is existed. The values are already existed. That is neither created nor destroyed. তো আমরা তাকে নষ্ট করতে পারবো না বা তৈরি করতে পারবো না। তা আগে থেকে আছে ভ্যালুস, দ্যাট ইজ ক্রিয়েটেড বাই গড, দ্যাট ইজ ক্রিয়েটেড বাই দ্য সুপ্রিম অথরিটি, দ্যাট ইজ ক্রিয়েটেড বাই বিশ্ব, দ্যাট ইজ ইওর আধ্যাত্মিক জগতে আছে যে বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা দেখছি, যে প্রকৃত সত্য এবং চিরন্তন সত্য যে ভগবান, যে বিশ্ব সত্তা যাকে আমরা দেখেছি। তো সেই মূল্যবোধ গুলো চিরন্তন সত্য, এইগুলো হচ্ছে আমাদের পার্ট অফ লাইফ। And man has to realize this values in his life. That is Satyam, Shivam, Sundaram. The Satya, the Satya, that is which is truth, that is beauty. What is beauty? That is goodness. That is truth, beauty, and goodness is the values of human life. And idealist accepted education as both knowledge and process. আমরা এখন শিক্ষার ধারণা বা লক্ষ্য, শিক্ষার লক্ষ্য সম্পর্কে আমরা আলোচনা করব।
যে ভাববাদী দার্শনিকরা শিক্ষা সম্পর্কে তাদের ধারণা কি বলেছেন। ভাববাদী দার্শনিকরা শিক্ষার যে কনসেপ্ট বা এমস অফ এডুকেশন, তার লক্ষ্য, শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছেন। Idealists accepted education as both knowledge and process. Education as a knowledge, education as a process. And ancient idealists normally did not differentiate between education and knowledge. According to Plato, education consists in giving to the body and soul all the perfection of which they are susceptible. Herbert বলছেন education is the process of patterning virtues, and there are different values which is undying, which is unlimited, and which is ultimate for human life. And idealists that from Socrates, Plato, all these idealistic philosophers, they have given the real aim of education. What should be the aim of education? Even if Rask and other philosophers, what should be the aim of education? That aim of education is the first aim of education is self-realization. আত্ম উপলব্ধি করা। হোয়াট ইজ আত্ম উপলব্ধি উপর তারা বিশেষ গুরুত্ব দিয়েছেন ভাববাদী দার্শনিকরা। আত্ম উপলব্ধি অর্থাৎ মানুষ একটা আধ্যাত্মিক জীব, সে নিজেকে আত্ম উপলব্ধি করবে। সেলফ রিয়ালাইজেশন, এক্সাল্টেশন অফ পার্সোনালিটি, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, এই আত্ম উপলব্ধি মাধ্যমে আমাদের ব্যক্তিত্বের বিকাশ সাধন হবে। আত্ম উপলব্ধি মাধ্যমে মানুষের সর্বাঙ্গীন বিকাশ হবে। আত্ম উপলব্ধি করা, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্ব সত্তাকে আমরা অনুভব করা এবং নিজেকে আত্ম উপলব্ধি করা এবং নিজের স্ট্রেংথ এন্ড উইকনেস, all the goodness and bad qualities, our strength weakness, এইগুলিকে আমরা যখন জানতে পারবো, নিজের কর্মকে যখন আমরা ইভালুয়েট করতে পারবো, নিজের জ্ঞানকে যখন আমরা যাচাই করতে পারবো, আমাদের মধ্যে আত্ম উপলব্ধি আসবে। এই যে সেলফ রিয়েলাইজেশন, এর উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভাববাদী দার্শনিকরা এই আত্ম উপলব্ধিকে খুঁজে পাওয়ার প্রচেষ্টা করেছেন। এই আত্ম উপলব্ধির মাধ্যমে আমাদের জীবনের বিকাশ ঘটবে, জীবনের মূল্যবোধ বিকাশ ঘটবে, জীবনের সর্বাঙ্গীন বিকাশ ঘটবে। টু এনশিওর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, তো ভাববাদী দার্শনিকরা তারা ঈশ্বর চর্চার উপরে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ঈশ্বরের সন্ধান, ঈশ্বরের সত্তা প্রত্যেক জ্ঞানের মধ্যে খুঁজে পেয়েছেন, প্রত্যেক নলেজের মধ্যে খুঁজে পেয়েছেন। তো সেই জন্য তো আমাদের মধ্যে যদি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ঘটে যাবে, আমরা যদি এনশিওর করতে পারবো, প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে যদি একটা স্পিরিচুয়াল বিং তৈরি করা, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করা, তাহলে আমাদের মধ্যে শিক্ষার লক্ষ্য যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, সেটা ঘটবে। টু কাল্টিভেট ট্রুথ, বিউটি এন্ড গুডনেস, the truth, beauty and goodness. The idealist assert that to develop spiritual values in the individual. That is, spiritual values means truth, beauty and goodness. Satyam, Shivam and Sundaram. Truth, beauty and goodness, which is the highest eternal values of human life. The more an individual realizes those ideals, the more spiritual developed he will become. Once we realize the truth, beauty and goodness, we can become a complete man. We can become all-round development of the personality can be possible through truth, beauty and goodness. So the aim of education supposed to be to cultivate the truth, beauty and goodness. Next, conservation, promotion and transmission of cultural heritage. এই কথা আমাদের ভারতীয় দার্শনিকরা বলেছেন, পাশ্চাত্য দার্শনিকরাও বলেছেন। তো আমাদের যতগুলো আছে আমাদের কালচার, আমাদের কালচারাল হেরিটেজ, আমাদের মধ্যে যেগুলো কনজার্ভ করতে হবে, ওয়ান জেনারেশন টু আদার জেনারেশন, একটা পিঢ়ি থেকে আরেকটা পিঢ়ি, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন আমাদেরকে কনজারভেশন করতে হবে, প্রমোশন করতে হবে এবং ট্রান্সমিশন করতে হবে। এই হচ্ছে আমাদের লক্ষ্য। এই শিক্ষাই একমাত্র উপায়। শিক্ষার মাধ্যমে আমরা আমাদের যে কালচারাল হেরিটেজকে আমরা জেনারেশন টু জেনারেশন এগিয়ে নিতে পারবো। কনভার্সন অফ ইনবর্ন নেচার ইনটু স্পিরিচুয়াল নেচার,
আমাদের মধ্যে ইনবর্ন নেচার আছে, ইনহেরিটেড কোয়ালিটিজ আছে, অনেকগুলো ব্যাড কোয়ালিটিজ আছে, ব্যাড ইনস্টিংক্ট আছে, আমাদের অনেকগুলো নেগেটিভ ইমোশনস আছে। এইগুলোকে যে ইনবর্ন নেচার আছে মানুষের, যে ইনবর্ন নেচার আছে তাকে স্পিরিচুয়াল নেচার, স্পিরিচুয়াল থিঙ্গে তাকে কনভার্ট করা, এই হচ্ছে আরেকটি লক্ষ্য এই ভাববাদের। এবং প্রিপারেশন অফ হোলি লাইফ, preparation of holy life means, so we have to lead a holy life, we have to lead a peaceful life, we have to lead a we have to lead a idealistic life, we have to create a such an environment, such a conducive environment, একটা এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে প্রত্যেক মানুষ তাদের চিন্তাধারার বিকাশ ঘটবে, তাদের আধ্যাত্মিক সত্তাকে তারা অনুভব করতে পারবে, তারা আধ্যাত্মিক সত্তাকে তারা নিজের হৃদয়ে হৃদয়ঙ্গম করতে পারবে এবং একটা পিসফুল অ্যাটমসফিয়ার, হোলি লাইফ, একটা পবিত্র জীবন, একটা পিসফুল লাইফ তারা লিড করতে পারবে। ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স অ্যান্ড রেশনালিটি, ইউ নো দ্যাট ম্যান ইজ এ রেশনাল বিং। তো এই যে রেশনালিটি এবং ইন্টেলিজেন্স, এই ভাববা যখন আমরা ঈশ্বরীয় সত্তাকে অনুভব করতে পারবো, যখন আমরা আধ্যাত্মিক সত্তাকে অনুভব করতে পারবো, যখন আমরা ভাব জগতের মধ্যে থাকতে পারবো, তখন আমাদের মধ্যে বুদ্ধি এবং আমাদের মধ্যে চেতনার বিকাশ ঘটবে, রেশনাল অ্যানিমাল আমরা হতে পারবো, এবং আমাদের মধ্যে অনেক ভার্চুস ডেভেলপ হবে এবং ইন্টেলেকচুয়াল কোয়ালিটিস আমাদের মধ্যে ডেভেলপ হবে, মোরাল সেন্স আমাদের মধ্যে ডেভেলপ হবে এবং ম্যান একটা কমপ্লিট ম্যান হবে, একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে, কমপ্লিট ম্যান হবে এবং প্রক্সিমেট অ্যান্ড আলটিমেট এম অফ এডুকেশন পসিবল হবে। এটা হচ্ছে লক্ষ্য, যে প্রক্সিমেট অ্যান্ড আলটিমেট এম অফ এডুকেশন। আমরা এমফাসিস দু প্রকারের শিক্ষাকে আমরা গুরুত্ব দিচ্ছি। একটা প্রক্সিমেট এম হচ্ছে যেটা হেলথ, ইন্টেলিজেন্স, স্কিল অ্যান্ড সোশ্যাল জাস্টিস, এগুলো আমাদের মধ্যে ক্যারেক্টার, এগুলো ডেভেলপ হবে। এবং আলটিমেট এম হলো যে হিউম্যানিটি ইন দ্য ইমেজ অফ ডিগনিটি, আমাদের মধ্যে যে মানবিকতার বিকাশ সাধন হবে, মনুষ্যত্বের বিকাশ সাধন হবে, ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়ালিটি হবে এবং রেশনালিটি আমাদের মধ্যে ডেভেলপ হবে। So aim of education is to develop the rational being, the human being we have to convert into a rational being. তো এই হচ্ছে এমস অফ এডুকেশন, যেগুলো আমরা আলোচনা করলাম, যে বিভিন্ন ভাববাদী দার্শনিকরা শিক্ষার লক্ষ্য সম্পর্কে এইগুলো বলেছেন। এরপরে আমরা আলোচনা করব কারিকুলাম বা পাঠ্যক্রম, যে পাঠ্যক্রম কেমন হওয়া উচিত। পাঠ্যক্রম কেমন হওয়া উচিত, যে আমরা যখন বলছে যে ভাববাদ দর্শন ডিল করছে যে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড এবং বিশ্ব একটা মানুষ একটা ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে থাকবে না, একটা ভাববার জগতে থাকতে হবে। তো সেই রকম আমাদের বিষয়বস্তু, আমাদের পাঠ্যক্রম, আমাদের পাঠ্যসূচি তেমন হওয়া উচিত যেখানে আমাদের মধ্যে আইডিয়ালস এন্ড ইটারনাল ভ্যালুস ডেভেলপ হবে। তো কারিকুলাম সেভাবে ডিজাইন করতে হবে যেখানে আমাদের মধ্যে অভিনবত্ব লক্ষ্য করা যায়, আমাদের মধ্যে নতুনত্ব লক্ষ্য করা যায়, আমাদের মধ্যে আধ্যাত্মিক সত্তাকে অনুভব করতে পারি আমরা যেরকম। সেই জন্য হিউম্যানিস্টিক সাবজেক্টস, রিলিজিয়াস স্টাডিজ, স্পিরিচুয়াল স্টাডিজ, লিটারেচার, হিস্ট্রি, ফাইন আর্টস, এইগুলোকে তারা মেইনলি বলেছেন। আরো একটু যদি আমরা ব্রডলি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব যে আইডিয়ালিস্টিক বিভিন্ন ফিলোসফার, তারা বিভিন্ন ভাবে আলোচনা করেছেন আইডিয়ালিস্টিক কারিকুলামকে। যদি আমরা দেখি ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিতে আমরা ল্যাঙ্গুয়েজ, সায়েন্স, লিটারেচার, ফিলোসফি, সোশ্যাল স্টাডিজ জাস্ট লাইক হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, এইসব এনকারেজ করতে হবে। মোরাল ডেভেলপমেন্টে ফাইন আর্টস, পোয়েট্রি, রিলিজিয়ন, এথিক্স, মিউজিক, এইগুলিকে আমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিজে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ, হাইজিন, জিমন্যাস্টিক, অ্যাথলেটিক্স, যোগাসন, মেডিটেশন, এই যে এইগুলোকে ইন্ট্রোস্পেকশন, এইগুলিকে আমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে। ইমিটেশন, এগুলিকে গুরুত্ব দিতে হবে। এবং প্লাটো কি করেছেন, তিনি 3 ভাগে ভাগ করেছেন কারিকুলামকে। একটা ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি, একটা এস্থেটিক
জানাচ্ছে যে তিনটে ভাগে তিনি ভাগ করেছেন। যে প্লাটো যে ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিতে আমরা ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, সায়েন্স এগুলো আমাদের বৌদ্ধিক বিকাশ করার জন্য, আমাদের জ্ঞানমূলক বিকাশ করতে পারবো, আমরা বৌদ্ধিক বিকাশ করতে পারবো, আমাদের ইন্টেলেকচুয়াল বা কগনিটিভ ডেভেলপমেন্ট আমাদের মধ্যে হবে, এই সব বিষয় পড়লে। তো ভাই আব্বাজি দার্শনিকরা এই বিষয়ের উপরে বিশেষ গুরুত্ব দিয়েছেন যে একটি শিশুর তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, তার বৌদ্ধিক বিকাশের জন্য, তার জ্ঞানমূলক বিকাশের জন্য এই বিষয়গুলোকে পড়তে হবে। এবং আইস্থেটিক, যেটা সেন্স অফ বিউটি, নান্দনিক বিকাশ, নান্দনিক বিকাশে আমরা সাধারণত আর্টস, ফাইন আর্টস, পোয়েট্রি এইগুলিকে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। এবং মোরাল, মোরাল যেটা হচ্ছে আছে মোরাল অ্যাসপেক্ট, মোরাল অ্যাসপেক্টে আমরা রিলিজিয়াস, মেটাফিজিক্স, এথিক্স এই টপিকগুলিকে আমরা বিশেষ গুরুত্ব দেবো। সেরকম হার্বার্ট স্পেন্সার উনিও আলাদা করেছেন বিভিন্ন বিষয়বস্তু কিভাবে থাকবে, উনি উনার মতো তারা পাঠ্যক্রমকে গুরুত্ব দিয়েছেন। আর রসও তিনিও গুরুত্ব দিয়েছেন, ওনার মতে উনি ভাগ করেছেন। নান তিনিও ভাগ করেছেন। যা হোক, তো আমরা যদি দেখি যে প্লাটো এই তিনটে ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে বৌদ্ধিক দিক, একটা হচ্ছে আপনাদের নৈতিক, আর একটা নান্দনিক বিকাশ। এই তিনটে আমরা পাঠ্যক্রমে এমন বিষয় আমরা যুক্ত করব, এমন বিষয়কে আমরা বিষয়বস্তুতে আড করব বা বিষয়বস্তু কনস্ট্রাকশন করব বা অর্গানাইজ করব, যার ফলে শিক্ষার্থীদের মধ্যে একটা যে আইডিয়ালিস্টিক থটস অ্যান্ড আইডিয়াস বা আইডিওলজিস তাদের মধ্যে ডেভেলপ হয়। এই তিনটে ক্যাটাগরিতে তিনি ভাগ করেছেন। সেরকম শিক্ষণ পদ্ধতি কথা বলা হয়েছে। তো শিক্ষণ পদ্ধতি, সেখানে শিক্ষণ পদ্ধতিতে যেরকম আমরা পাঠ্যক্রম, তো শিক্ষণ পদ্ধতিও আমাদেরকে সেইভাবেই তারা বিশেষ গুরুত্ব দিয়েছেন। তো আমরা যদি দেখি পাশ্চাত্য দার্শনিকরাও বলেছেন, আমাদের ভারতের দার্শনিকরাও বলেছেন যে কোশ্চিন অ্যান্সার মেথড, যে কোশ্চিন অ্যান্সার মেথড বা কোশ্চিন মেথড একে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কনভারসেশনাল মেথড, কনভারসেশনাল মেথড যেটা হচ্ছে কনভারসেশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস। তো কারণ একটা শিক্ষককে যখন বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আইডিয়ালিস্টিক ফিলোসফিতে, তো শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যদি একটা সংযোগ স্থাপন না হয়, শিক্ষার্থী শিক্ষকদের মধ্যে যদি ভাবের আদান প্রদান না হয়, সেই কনভারসেশন মেথড মাধ্যমেই তারা যে হাইয়েস্ট আইডিয়ালস এবং লফটি আইডিয়ালস, লফটি ভ্যালুস সেগুলিকে অ্যাচিভ করতে পারবে এই কোশ্চিন অ্যান্সার মেথড এবং কনভারসেশন মেথড। ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড কথা বলা হয়েছে। সিম্পল টু কমপ্লেক্স, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, প্লে ওয়ে মেথড, খেলার পদ্ধতি, খেলার পদ্ধতি এবং স্বতঃস্ফূর্ত সক্রিয়তা পদ্ধতি, স্পন্টানিয়াসলি শিক্ষার্থীরা স্পন্টানিয়াস সেলফ অ্যাক্টিভিটি মাধ্যমে শিখে। Because everything is available that is created by God, all the values are already existed, only we have to find out through various different methodology, that is question answer method, conversational method, inductive deductive method, abstract to concrete to abstract, simple to complex, playway method, exercise and practice, এক্সারসাইজ অ্যান্ড প্র্যাকটিস এই মাধ্যমে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছেন যে আধ্যাত্মিক চেতনাকে উপলব্ধি করা এবং আত্ম উপলব্ধি করা হচ্ছে আমাদের এরকম আমরা মেথডস অফ টিচিং বা পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি আমরা নির্বাচন করব যে শিক্ষার্থীদেরকে পড়ানোর জন্য। হোয়াট ইজ মেথড? Method is nothing, it's a way of a presentation of the subject matter before the students. It's a way of a presentation. What is the tarika? পদ্ধতি that we have to apply for presentation of the subject. তো আমরা যে জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষার্থীদেরকে যে জ্ঞান দেবো, যে মূল্যবোধ গুলো দেবো, সেই মূল্যবোধ গুলোকে, যে বিষয়বস্তুগুলিকে আমরা আলোচনা করব, পর্যালোচনা করব, আমরা সেই বিষয়বস্তুগুলিকে কোন পদ্ধতির মাধ্যমে আমরা দেবো সেই কথা এখানে বলা হয়েছে। এবং এখানেও আরো বলা আছে যে nothing can be taught, you cannot teach anything. So the students, they will learn through playway method, they will learn through different approaches, that is exercise and practices, conversational method, question answer method, they will learn from simple to complex, concrete to abstract. All these approaches are given due importance and all the methods are given
due of importance, as well as lecture, debate and discussion method. লেকচার বক্তৃতা পদ্ধতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা এভিনেপি যদি দেখি, আমরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমাদের যে বেদিক পিরিয়ডেও আমাদের বক্তৃতা পদ্ধতি, ডিবেট, ডিসকাশন এগুলিকেও আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে। ভাববাদী দার্শনিকরাও একই জিনিস। স্টোরি টেলিং এন্ড ড্রামাটিক্স কেও তারা গুরুত্ব দিয়েছেন। and education through correspondence, idealistic approach through correspondence we can also learn. এরপরে আমরা ডিসিপ্লিন যেটা কি হচ্ছে, আমরা জানি যে ভাববাদ এবং শৃঙ্খলা, কেমন শৃঙ্খলা হবে। ডিসিপ্লিন এখানে বলা হয়েছে যে সেলফ ডিসিপ্লিন, ইনার ডিসিপ্লিন, এমফাসিস অন ইনার ডিসিপ্লিন। মোরাল এন্ড রিলিজিয়াস ইনস্ট্রাকশন মাধ্যমে ইনার ডিসিপ্লিন হবে। যখন যোগা করবে, যখন কনসেন্ট্রেশন করবে, যখন কন্টেম্পলেশন করবে, যখন শিক্ষার্থীরা মেডিটেশন করবে, যখন শিক্ষার্থীরা হাইয়েস্ট মোরাল এন্ড আইডিয়ালিস্টিক ভ্যালুস কে গ্রহণ করবে, তাদের মধ্যে সেলফ ডিসিপ্লিন এবং ইনার ডিসিপ্লিন এবং রিস্ট্রেন্ট অন ফ্রিডম, তারা একটু স্ট্রিক্ট ডিসিপ্লিন কথা এখানে বলা হয়েছে। যে বলেছেন যে রিস্ট্রেন্ট অন ফ্রিডম, ফ্রিডম দেবো কিন্তু উইথ গাইডেড, নট কমপ্লিট ফ্রিডম। অন্য ফিলোসফার যদি আমরা দেখি, ফিলোসফিক্যাল থটস যে ন্যাচুরালিস্ট, তো এরা হচ্ছে কমপ্লিট ফ্রিডমের কথা বলেছেন। হ্যাঁ, এখানে কিন্তু কমপ্লিট ফ্রিডম দেওয়া হবে না, এখানে হচ্ছে রিস্ট্রেন্ট অন ফ্রিডম, ইনার ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিন এর উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে শিক্ষার্থীরা আত্ম উপলব্ধি করবে যে শৃঙ্খলার মাধ্যমে যে স্বতঃস্ফূর্ত হবে, হ্যাঁ, তাদের নিজস্ব চিন্তাধারায় সক্রিয়তা ভাবে, স্বতঃস্ফূর্ত হবে, তারা হচ্ছে ডিসিপ্লিন হবে। এবং টিচারের কথা এখানে আমরা জানি যে আইডিয়ালিস্টিক থটে এ টিচার ইজ এ ট্রু যোগী। Teacher is having supreme role, supreme power. Spiritual guide, a role model. Teacher is a, you can say, teacher is a guide, a helper. শিক্ষার্থীর সহায়ক, শুধু গতানুগতিক জ্ঞান বিতরণ করা নয়। শিক্ষকের কাজ হলো শুধু জ্ঞান বিতরণ করা নয়, শুধু পাঠ্যপুস্তককে শেষ করে দেওয়া নয়। The teacher role is the highest ideal and lofty ideals in the society. The teacher has supreme role. The teacher is the master. The teacher is the master of the classroom, and he has to guide the students. He has to the students has to imitate from the different lofty ideals and ideas from the teacher. And teacher is the harmony, and teacher should carry the child from the darkness to light. অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবে। Teacher is having highest standard in the society. এখানে বলা হয়েছে টিচার হচ্ছে যে এমবডিমেন্ট অফ নলেজ, জ্ঞানের অধিকারী, জ্ঞানের ভান্ডার। যে টিচারের কাছে প্রচুর জ্ঞান থাকবে, বিষয়বস্তু জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান, সব বিষয়ে তার সুপ্রিম রোল থাকবে। টিচার মাস্ট বি স্পিরিচুয়াল গাইড, একজন আধ্যাত্মিক পথ নির্দেশক হবে। টিচার একজন শিক্ষার্থীর সহায়ক হবে। টিচার একজন পথপ্রদর্শকের, পথের নিশানা সম্পর্কে যেরকম সম্যক জ্ঞান থাকে, শিক্ষক তার নিজের আদর্শ শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করবে। He should be a real hero, real model before the students. And for self realization, যেখানে শিক্ষার্থীরা আত্ম উপলব্ধি করবে, শিক্ষকের ভ্যালুস, তার গ্রেট অ্যাচিভমেন্ট, তার ইন্ডিভিজুয়ালিস্ট, তার পিউরিটি। শিক্ষক হচ্ছে পিউরিটি থাকতে হবে, পিউরিটি ইন ওয়ার্ক, purity in teaching, purity in thoughts, purity in minds. যতগুলো দার্শনিক চিন্তাধারা আছে এই ভাববাদ দার্শনিক থেকে বেশি গুরুত্ব দিয়েছে, সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে এই যে ভাববাদ দর্শনে যে শিক্ষককে বিশেষ গুরুত্ব দিতে হবে। বিশেষ গুরুত্ব দিতে হবে, কারণ টিচার হচ্ছে সবসময় ল অফ অ্যাফেকশন, সিম্পাথি দেখাতে হবে শিক্ষার্থীদের। টিচার হচ্ছে সিম্পাথি দেখাবে, ল অফ অ্যাফেকশন দেখাবে, মেন্টাল আর স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য হেল্প করবে। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কিভাবে হয়? মেন্টাল আর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট উপরে বিশেষ গুরুত্ব দেবে। এবং
মেথডস অফ টিচিং কথা আমরা আলোচনা করেছি, আপনারা স্লাইডে একটু দেখে নেবেন যে হোলি বুকস পড়বে, অ্যাস্ট্রোনমি পড়বে, ওরাল মেথডস, লেকচার, ডিসকাশন, ডায়ালগ, ট্র্যাডিশনাল মেথড, এটা শ্রবণ, মনন আর নিধ্যাসন, এগুলো কথা বলা হয়েছে। এবং আমরা টিচারের কথা জানলাম যে টিচার হচ্ছে সব থেকে ঊর্ধ্ব থাকবে এবং টিচার হচ্ছে তার জীবনে এবং জীবিকা। টিচার ইজ নট অনলি প্রফেশন, যে টিচিং ইজ নট আ প্রফেশন, এটা টিচিং ইজ লাইফ। টিচিং ইজ লাইফ, that a teacher has to take. Teaching is life, not teaching as a profession. তো জীবনে এবং টিচিং all the values you have to apply and you have to imbibe in the students. Not only once we have studied like the quotation of Rabindranath Tagore, Gurudev কি বলেছেন যে light cannot light to a candle cannot light to another candle until or unless itself burns. একটা মোমবাতি আরেকটা মোমবাতিকে জ্বালাতে পারবে না বা সাহায্য করতে পারবে না জ্বলতে যতক্ষণ সে নিজে না জ্বলছে। তো শিক্ষককে একটা জ্ঞানের অধিকারী হতে হবে, জ্ঞানের ভান্ডার হতে হবে, তার মধ্যে অনেক আইডিয়াস, আইডিওলজি, ভ্যালুস, মোরাল ভ্যালুস এবং তার মধ্যে সর্বগুণ সম্পন্ন হতে হবে। তো টিচার একটা রোল মডেল হবে এবং যার ফলে শিক্ষার্থীদেরকে সে কন্ট্রোল করতে পারবে তার জ্ঞানের ভান্ডারে। আদারওয়াইজ যদি তার নিজে সে না শেখে, নিজে না জানে, তার মধ্যে যদি লফটি আইডিয়াস না থাকে, মোরাল ভ্যালুজ না থাকে, স্পিরিচুয়াল ভ্যালুজ না থাকে, সে অন্যকে প্রভাবিত করতে পারবে না, অন্যকে দিগদর্শন দিতে পারবে না। ওকে, দেন ক্রিটিক অফ আইডিয়ালিজম, আমরা অতগুলো কথা শুনলাম যে হ্যাঁ আরো স্কুলের মতবাদ আছে যে স্কুলের কনসেপ্ট যে কেমন হবে, স্কুল কেমন হবে। আমরা জানি যে স্কুল হচ্ছে এমন একটা হবে, অভিনবত্ব হবে স্কুল, যে বিশ্ব ব্রহ্মাণ্ড মূলে যে সর্বজনীন আধ্যাত্মিক সত্তা বিরাজমান তাকে উপলব্ধি করাই হলো শিক্ষার চরম লক্ষ্য। এবং আমাদের মধ্যে বিদ্যালয়ে একটা এমন পরিবেশ তৈরি করতে হবে, we have to there's a school that must be the epitome of the world. The school must be a mirror of the society. The school must be the place for realization of the God, for the feeling of the God, for realization of the various values, for achieving various values, for development of exaltation of personality. তো বিদ্যালয়ে এমন একটা পরিবেশ হবে, একটা সুন্দর উপলব্ধি যেখানে স্টুডেন্টরা পেতে পারে, সেই শিক্ষালয় জীবনে সহপাঠীদের মধ্যে আধ্যাত্মিক সত্তাকে সে উপলব্ধি করতে পারে, শিক্ষকদের সাথে মিলে আধ্যাত্মিক সত্তাকে সে উপলব্ধ করতে পারে। তো বিদ্যালয়ের পরিবেশ খুব সুন্দরময় হবে। বিদ্যালয়ের পরিবেশ একটা আধ্যাত্মিক জগতের মধ্যে থাকতে হবে। বিদ্যালয়ে একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিরূপ হতে হবে, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিরূপ হতে হবে। It is must be a miniature that epitome of the world. It must be a idealistic world. এই হচ্ছে বিদ্যালয়ের ধারণা, যেখানে আধ্যাত্মিক সত্তাকে প্রত্যেকে ঐক্য বিরাজ করছে, যে প্রত্যেকের মধ্যে যে আধ্যাত্মিক সত্তা আছে সেই সত্তাগুলিকে অনুভব করা, আত্ম উপলব্ধি করা, যে বিদ্যালয়ের লক্ষ্য হবে। এবং বিদ্যালয়ের পরিবেশ খুব সুন্দর হতে হবে, যেখানে আধ্যাত্মিক সত্তাকে প্রত্যেকে উপলব্ধি করতে পারে এবং অন্তর্নিহিত যে গুণগুলো আছে শিক্ষার্থীদের মধ্যে সেগুলো যেভাবে প্রস্ফুটিত হতে পারে। দেন ক্রিটিক অফ আইডিয়ালিজম, প্রত্যেকে দর্শনের আমরা কিছু ভালো দিক থাকে, কিছু দিক এরকম থাকে যেটা কি আমাদের শিক্ষা ক্ষেত্রে তাকে আমরা মেনে নিতে পারি না বা আমাদের প্রযোজ্য হয় না। বিকজ ইউ নো দ্যাট the concept of education changes from time to time, from person to person, from situation to person, situation, from age to age. So the strength of idealism are there, the high cognitive level of education that idealistic promote. This is one of the very strength of idealism that is useful for education, that cognitive level. So once we are developing our cognitive level, our lofty ideals, morality, spirituality, definitely we will progress towards individuality. Their concerns for safeguarding and promoting cultural learning, this is very important. You know that culture, our deterioration of values are there from day to day due to the modernization, westernization, urbanization, globalization. তো আমাদের আজকে
আমরা অনেক অনুভব করছি, আপনারাও অনুভব করছেন, তো আমাদের সময় শিক্ষার্থীদের মধ্যে যে লফটি আইডিয়ালস ছিল, তাদের মধ্যে যে আত্ম উপলব্ধি ছিল, তাদের মধ্যে যে মহানতা ছিল, তাদের মধ্যে যে শিক্ষার্থী সুলভ আচরণ ছিল, আজকে নেই। কারণ আমাদের মধ্যে যে ভ্যালুজ ডেটোরিয়েট হচ্ছে, তো আমাদের কালচারাল লার্নিং কে আরো অ্যাসেলারেট করতে হবে এবং মোরালিটি ক্যারেক্টার ডেভেলপমেন্ট উপরে গুরুত্ব দিতে হবে এবং ভিউ অফ টিচার অ্যাজ রেভার্ড পারসন সেন্ট্রাল টু দ্য এডুকেশনাল প্রসেস। যেই রাজ্য, যেই দেশে, যেই যুগে শিক্ষককে প্রাধান্য না দেওয়া হয়েছে, সেই যুগের উন্নতি সাধন হয়নি। তো আমরা যখন শিক্ষককে মর্যাদা দেব, শিক্ষককে আমরা সম্মান দেব, আমাদের মধ্যে অনেক কিছু আমরা শিখতে পারবো, আমরা শিক্ষকের আশীর্বাদ পেতে পারবো। শিক্ষকের মহান গুণগুলিকে, আমরা সব গুণকে অ্যাচিভ করতে হবে না, তাদের মধ্যে যে ভালো গুণগুলো সেইগুলিকে অ্যাচিভ করতে হবে। এবং শিক্ষককে এই যে সব থেকে হাইয়েস্ট পজিশন এই আইডিয়ালিস্টিক ফিলোসফাররা দিয়েছেন, যে দ্যাট ইজ এ embodiment of knowledge and highest and dignity in the society is a yogic and model of the society. He should have true knowledge. এই যে কথা বলা হয়েছে, তো শিক্ষককে আমরা শিক্ষককে সম্মান দেবো, এই কথা এখানে শিক্ষার্থীরা শিখতে পারছে। ইম্পর্টেন্স অন সেলফ রিয়েলাইজেশন, আজকে যুগে সেলফ রিয়েলাইজেশনের অভাব আছে, যার ফলে সবকিছু সমস্যা হচ্ছে। আমরা যখন আমাদের ভুলটাকে শুধরাতে পারবো, আমরা ভুলটাকে রিয়েলাইজ করতে পারবো, আমাদের ইন্ট্রোস্পেক্ট করতে পারবো, তখন আমাদের মধ্যে অনেকগুলো ডেভেলপমেন্ট চলে আসবে, আমাদের মধ্যে আত্ম উপলব্ধি চলে আসবে, আমাদের মধ্যে হারমোনিয়াস ডেভেলপমেন্ট করবে। এবং দেয়ার স্ট্রেস অন হিউম্যান অ্যান্ড পার্সোনাল সাইড অফ লাইফ, হিউম্যান অ্যান্ড পার্সোনাল সাইডের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কম্প্রিহেনসিভ, সিস্টেমেটিক অ্যান্ড হোলিস্টিক নলেজ উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং উইকনেস কি আছে, দোষ কি আছে, গুণগুলো আমরা জানলাম। দোষ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সেসে হওয়ার ফলে আমরা আধ্যাত্মিক জগৎকে আমরা সেকেন্ড প্রায়োরিটি দিচ্ছি। অনেক লোক বলছে ডিউটি ইজ গড, আমি কর্ম করছি ফল পাবো, ভগবান কি করবে। সো ডিউটি ইজ গড, তো আমরা ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে। টেকনোলজিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভান্সমেন্ট ফলে আমরা অত বিজি হয়ে যাচ্ছি, আমরা ঈশ্বরীয় সত্তা, আমরা যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা অনুভব করতে পারছি না, আমরা রিয়েলাইজ করতে পারছি না, আমরা ভগবানকে বিশ্বাস করতে পারছি না। আমরা ভাবছি সবকিছু আমরাই তৈরি করছি, আমরাই সবকিছু। ম্যান ক্যান ডু এভরিথিং, বাট ম্যান ক্যানট ডু এভরিথিং। মানুষ একটা নিমিত্ত মাত্র, মানুষ হচ্ছে যা কিছু করছে সব সে ভগবান ওনার নির্দেশে চলছে, এই যে জিনিসটা আমাদের ভাবতে হবে। তো কিন্তু এখানে উইকনেস আছে, এখানে টেকনোলজিক্যাল অ্যাডভান্স এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি না। ডেভেলপমেন্ট ইন সায়েন্স, যখন সায়েন্সের ডেভেলপ হচ্ছে তখন আমাদের স্পিরিচুয়ালিজম, তখন আমাদের আইডিয়ালিজমের পতন ঘটছে। রিয়েলিজম এন্ড ন্যাচুরালিস্টিক ফিলোসফি, সেই দিকটাকে আমরা এখানে গুরুত্ব দিচ্ছি না। ন্যাচুরালিস্টিক ফিলোসফি, এখানে নেচারকে আমরা, যে জড় জগৎটাকে আমরা কোনো ইম্পর্টেন্স দিচ্ছি না। আমরা এখানে যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে একটা বিশেষ গুরুত্ব দিচ্ছে, আধ্যাত্মিক জগৎকে বিশেষ গুরুত্ব। Historical decline of influence of a traditional religion in contemporary affairs. Historical decline of influence of a traditional religion in contemporary affairs. তো আমাদের কি হচ্ছে, যে ডিক্লাইন হচ্ছে, আমাদের অধঃপতন ঘটছে, আমরা যে রিলিজিয়াস কন্টেম্পোরারি অ্যাফেয়ার্স একে বিশেষ গুরুত্ব দিচ্ছি না। ধীরে 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 কি ঘটছে, আমাদের হিস্টোরিক্যাল ডিক্লাইন হচ্ছে ইনটু ট্র্যাডিশনাল রিলিজিয়ন। আইডিয়ালিজম লিনস টুয়ার্ডস ইন্টেলেকচুয়াল এলিটিসিজম। তো ইন্টেলেকচুয়ালরা তারা কি করছে, ক্রিটিসিজম করছে। আমরা যদি প্রার্থনার ক্লাস, মর্নিং অ্যাসেম্বলি হচ্ছে, অনেক গার্জিয়ান তারা হেজিটেট করছে। আমরা যদি যোগার ক্লাস হচ্ছে, অনেক গার্জিয়ান তারা হেজিটেট করছে। আমরা যদি সরস্বতী বন্দনা সকালবেলা করছি বা কনসেন্ট্রেশন করাচ্ছে স্কুলে গিয়ে, অনেক গার্জিয়ান তারা কমপ্লেন করছে, দে আর নট অ্যাকসেপ্টিং আইডিয়ালিস্টিক কারিকুলাম ফর ল্যাকিং রেলিভেন্স। তো
আমরা অন্য বিষয়গুলিকে গুরুত্ব দিচ্ছি না, যার ফলে আইডিয়ালিস্টিক রেলিভ্যান্স, তার যে কারিকুলামের রেলিভ্যান্স আজকে কমে যাচ্ছে। এবং ক্লাসরুম টিচার এর ইমপ্লিকেশন কি আছে, যে ক্রিয়েট স্কুল দ্যাট আর ইন্টেলেকচুয়াল সেন্টার্স অফ টিচিং অ্যান্ড লার্নিং। আইডিয়ালিজম এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল একটা সেন্টার তৈরি করতে তারা বলছে। টিচার as vital agents, এটাকে মনে রাখতে হবে, টিচার as vital agents for guiding students to realize their fullest potential। যে মানুষের মধ্যে যে সত্তা আছে, মানুষের মধ্যে যে জন্মগত সত্তা নিয়ে আসছে, যে জন্মগত সম্ভাবনা নিয়ে আসছে, সেই সম্ভাবনাকে প্রস্ফুটিত করা, সেই সম্ভাবনাগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই সম্ভাবনাগুলিকে উন্মোচন করা হচ্ছে এই আইডিয়ালিস্টিক ফিলোসফাররা বিশেষ গুরুত্ব দিচ্ছেন, যার কাজ হলো শিক্ষক। টিচার এবং স্টুডেন্ট তারা হচ্ছে ফাইনেস্ট অ্যান্ড মোস্ট এন্ডুয়ারিং অ্যাচিভমেন্ট অফ দ্য কালচারাল হেরিটেজ, ট্রান্সমিশন অফ কালচার, এইগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। Idealists recognize internet then can make a great book accessible to the students. However, they insist that technology should be used as a means of education, not as an end. তারা এই যে বিশেষ গুরুত্ব তারা দেননি, টেকনোলজিকে বিশেষ গুরুত্ব দেননি। This is not an end, this is just a means. So we cannot believe or we cannot rely upon the technology. So there is a we cannot rely upon materialistic world, because spiritual world is more powerful than material world, because sa vidyaya vimuktaye, that is through spiritualism. So essence of God is everywhere. So we cannot deny the prosperity of human being without the presence of God, without the blessings of God. So that is the motto of idealism, and this is all about the idealistic school of thought. So thank you all. যদি আপনারা কিছু কোশ্চেন থাকে আপনার পার্টিসিপেন্টসদের, তারা জিজ্ঞাসা করতে পারেন। থ্যাংক ইউ উজ্জ্বল বাবু। So over to many Ujjwal thank you Mahato. sir, many thank you sir। আপনার মূল্যবান অত্যন্ত ব্যস্ততম শিডিউলের মধ্যেও আমাদের অত্যন্ত মূল্যবান সময় দিয়েছেন, এবং আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের আশা করি অংশগ্রহণকারীদের কাছে চিত্তাকর্ষক হয়ে উঠেছে। আজকের এই আলোচনা প্রসঙ্গে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে স্যার রয়েছেন আমাদের সেই জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য, আপনারা সেই জিজ্ঞাসা করতে পারেন। বাংলাতে প্রশ্ন করতে পারেন স্টুডেন্টরা, অসুবিধা নেই। কারোর কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা তাড়াতাড়ি আপনাদের জিজ্ঞাসা করতে পারেন। কারোর যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে আজকের আলোচনা প্রসঙ্গে। Yes, someone is asking. Okay. হ্যালো স্যার। হ্যাঁ বলো। নমস্কার, আমি অভিজিৎ পাল বলছিলাম। হ্যাঁ বলো। আমি বলছিলাম ভাববাদ প্রসঙ্গে বলতে গিয়ে আপনি যে বিষয়গুলোর কথা তুলে ধরলেন, যে বিষয়গুলোর মধ্যে দিয়ে যে ভাববাদটা মানে জাগরিত হবে, যেমন হিস্ট্রির কথা আপনি বললেন বা অন্যান্য যে বিষয়গুলো বললেন, তো সেখানে যদি স্যার মানে ওই বিষয়গুলো পড়ার মধ্যে দিয়ে মানে যদি কিছু একটা এক্সাম্পল দিতেন এই বিষয়ের মধ্যে, এই ধরনের জায়গাগুলোর মধ্যে দিয়ে ভাববাদটা জাগরিত হবে, তো একটু সে সুবিধা হতো। একটা উদাহরণ দিচ্ছি আমি হিস্ট্রিতে। আমরা আমরা অশোকা পড়েছি তো। হ্যাঁ, অশোকা তিনি যে যুদ্ধ করছেন, যে আমরা যখন পড়াচ্ছি স্টুডেন্টদেরকে, তো তিনি কেন যে যুদ্ধ থেকে তিনি বিরতি নিতে চাইলেন, ওনার মধ্যে কি যে একটা প্রভাবিত হলেন যে এটা পাপ, যুদ্ধ করা পাপ, মানুষকে মারা পাপ, যে হিউম্যান বিং, বিকজ এভরি হিউম্যান has there is a God, every human being is having God in within the individual, there is a God. So আমরা কেন যে প্রত্যেক মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক সত্তা আছে, তো সেই জন্য মানুষকে মারা পাপ, জীবকে মারা পাপ,
তো এরকম আমরা বিভিন্ন বিষয় কনটেক্সট নিয়ে আমরা করতে পারবো। আরো একটা আমি উদাহরণ দিচ্ছি, তো আমরা যে কলা স্থাপত্য যেগুলো ভাস্কর যেগুলো আমরা দেখছি বিভিন্ন যুগে, যে আপনার অ্যানসিয়েন্ট হিস্ট্রি হোক, মেডিয়াভাল হিস্ট্রি হোক, মডার্ন হিস্ট্রি হোক, তারা কিভাবে কারুকার্য করেছিল, কত সুন্দর ভাবে তারা তারা হচ্ছে যে স্কাল্পচার গুলো করেছে, সেইগুলিকে আমরা যদি দেখাতে পারি যে কিভাবে তাদের মধ্যে ভ্যালুস ছিল, মূল্যবোধ ছিল, তারা কিভাবে জীবজন্তুকে ভালোবাসতো, তারা কিভাবে মানুষকে ভালোবাসতো, তো তারা কিভাবে আধ্যাত্মিক ভগবানকে, যে শিবলিঙ্গ আমরা বিভিন্ন জিওগ্রাফি পড়াতে পড়াতে আমরা যখন একটা করছি, বিভিন্ন পাথরের নিয়ে আলোচনা করছি, তো আমরা যে কিভাবে আমরা পাথর দেখছি, কিভাবে পাথর খোদন হচ্ছে, তো সেখানে আমরা বলতে বলতে আমরা অনেক জায়গাতে শিবলিঙ্গ দেখতে পাই। তো শিবলিঙ্গ আমরা যে আজকে 1000 বছর পূর্বে, 500 বছর পূর্বে আমরা দেখছি, তার মানে দেখো সে তখনকার সময় কিভাবে মানুষরা যে শিব ভক্ত ছিল বা তাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি ছিল, এইভাবে প্রত্যেক বিষয়বস্তুর মধ্যে আমরা সে ফিলোসফি হোক, আমরা হিস্ট্রি হোক, আমরা সায়েন্স হোক, যে কোনো বিষয়ে আমরা যদি সায়েন্সকে তো বিশেষ গুরুত্ব দেননি, তবুও সায়েন্সের কথা, ন্যাচুরাল সায়েন্সকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যে জিওগ্রাফিকে গুরুত্ব দেওয়া হয়েছে, তো আমরা তাদের ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিকে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, ফাইন আর্টসকে গুরুত্ব দেওয়া হয়েছে, যে ফাইন আর্টস আমরা কিভাবে বিভিন্ন ফাইন আর্টস মাধ্যমে সেন্স অফ বিউটি, আমি যেটা বললাম যে তিনটে আমাদের গুরুত্ব দেওয়া হচ্ছে পাঠ্যক্রমে, একটা হচ্ছে কগনিটিভ অ্যাসপেক্ট, আএস্থেটিক অ্যাসপেক্ট এন্ড মোরাল অ্যাসপেক্ট, যেটা প্লাটো দিয়েছেন। এই তিনটে অ্যাসপেক্টে আমরা তাদেরকে কিভাবে বিষয়বস্তুগুলিকে উপস্থাপন করব, শিক্ষার্থীদের মধ্যে এই সেলফ রিয়েলাইজেশন হবে, তাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট হবে, এক্সাল্টেশন অফ পার্সোনালিটি হবে, ডেভেলপমেন্ট অফ মোরাল ভ্যালুজ হবে, ট্রুথ, বিউটি এন্ড গুডনেস তারা করতে পারবে। দিস আর দ্য এমস অফ আইডিয়ালিস্টিক এডুকেশন। তো আমরা বলতে চাইছি যে বিষয়বস্তু যখন একজন শিক্ষক পড়াবে, আমরা সবসময় দুটো পাঠ্যক্রম দু প্রকারে প্রেজেন্ট করা যায়। অনেক আমরা ডাইরেক্ট একটা হিডেন কারিকুলাম আছে, which is not written in the books, which is not mentioned in the books, but as a teacher we can cite different examples, আমরা বিভিন্ন উদাহরণ দিতে পারবো যেগুলো কি, যে আমাদের মূল্যবোধ সম্পর্কিত, ভারতীয় সংস্কৃতি সম্পর্কিত, ভারতীয় হোক বা ওয়েস্টার্ন ইয়ে হোক, আমি যেহেতু আপনি পাঠ্যক্রমের কথা বললেন, আমি ভারতীয় সিলেবাসের কথা বলছি, তো আমরা সে ভাববাদ দর্শনকে আমরা যোগা, কনসেন্ট্রেশন, কন্টেম্পলেশন, আমরা ট্রুথ, বিউটি, গুডনেস, ট্রুথফুলনেস অফ লাইফ, ইন্ডিভিজুয়ালিটি ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট ভ্যালুজ, কালচারাল ভ্যালুজ এন্ড অল দিস, এইগুলোকে আমরা কিভাবে বিষয়বস্তুতে ব্যাখ্যা করব, সেটা ডিপেন্ড করছে কোন বিষয় পড়ছেন। প্রত্যেক টপিকে আমরা না করতে পারলেও এরকম কিছু বিষয়বস্তু আছে যেখানে শিক্ষক যে বিষয়বস্তু বাইরে গিয়ে উদাহরণ দিয়ে আমরা সেখানে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক বিকাশ, মূল্যবোধের বিকাশ, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আমরা একজন শিক্ষক করতে পারবে। ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য টিচার, nature of the subject, but in all subjects it's not possible, but in all topic it is not possible, in almost all the subjects what is advocated by the idealists we can inculcate among the students, directly and indirectly. Okay, থ্যাংক ইউ স্যার। আর কারোর কিছু জিজ্ঞাসা যদি থাকে আপনারা নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো সজল। স্যার নিউ স্টোরি বলি স্যার। হ্যাঁ বলো। তো বলছিলাম কি মানে এর আগে সাবজেক্ট মানে প্রথম থেকে। বলো সজল। হ্যাঁ বলো বলো শুনছি। স্যার বলছিলাম যে এর আগে যে আমাদের সাবজেক্ট গুলো পড়ানো হয়েছে, মানে তার মধ্যে কি কোশ্চেন গুলো কি আসবে, মানে তার বাইরে কি আসবে? শোনো, তোমার ক্লাসে সাবজেক্টে কি আসবে, দেখো এইগুলো তোমাদের আমি একটু ব্রডলি, আমরা সাধারণত
যে কিভাবে ভাব বা দর্শন শিক্ষাকে কিভাবে প্রভাবিত করে আলোচনা, বা শিক্ষা কিভাবে প্রভাবিত করেছে আলোচনা করো। বা তোমাদের যদি সিলেবাসে থাকে, আমাদের যেরকম পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সেখানে আমাদের ছিল আইডিয়ালিজম ছিল বা ন্যাচুরালিজম। সেখানে আমাদের দিয়ে দিয়েছিল শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, আর হচ্ছে শিক্ষণ পদ্ধতি, এই তিনটে কথা, আর অন্য কিছুই ছিল না। তো শিক্ষার আমাদের প্রশ্ন আসতো যে সেখানে বাইরেও দিয়ে দিত কোনো কোনো সময়, যে যদিও আমাদের লক্ষ্য ছিল কিন্তু স্কুল নীতি ছিল না, কিন্তু আমরা দিয়ে দিতাম 5 মার্কের প্রশ্নতে শিক্ষার্থীদেরকে দিয়ে দিতাম যে ভাববাদ বা প্রকৃতিবাদের নীতিগুলি আলোচনা করো, দেওয়া যেত। কিন্তু বেসিক্যালি সিলেবাস যদি শুধু আইডিয়ালিজমে আছে সেখানে, তাহলে সেখানে কনসেপ্ট আসতে পারে ছোট প্রশ্নতে। যদি বড় প্রশ্ন আসে যে ভাববাদ দর্শন কিভাবে শিক্ষাকে প্রভাবিত করেছে আলোচনা করো, বা ভাববাদ দর্শনের গুরুত্ব, শিক্ষাক্ষেত্রে গুরুত্ব আলোচনা করো, এই সেগুলো সবকিছু ব্যাখ্যা করতে হবে। সেখানে ভাববাদ দর্শনের ধারণা একটু দিতে হবে, ভাববাদ দর্শন কি, তারপরে তার লক্ষ্য, প্রিন্সিপাল যদি দেবে না দিলেও চলবে, শিক্ষার লক্ষ্য লিখতে হবে, শিক্ষার পাঠ্যক্রম, ভাববাদ দর্শন ও পাঠ্যক্রম লিখতে হবে, তারপরে তার শিক্ষণ পদ্ধতি লিখতে হবে, সেখানে শিক্ষক সম্পর্কে ধারণা কি দিয়েছেন, শৃঙ্খলা সম্পর্কে ধারণা, বিদ্যালয় সম্পর্কে ধারণা, একটু একটু করে লিখবে। যদি বড় প্রশ্ন থাকে 15 মার্ক বা 20 মার্ক, আমি জানি না সিধু কানির কি কোশ্চিন প্যাটার্ন, যা হোক, আমি বর্ধমান আর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কলকাতা এই তিনটের সাথে বিশেষভাবে যুক্ত ছিলাম। আমি জানি না হচ্ছে আর স্যার, মেদিনীপুর, সিধু আমি কানু জানি না বিরসা সিধু কানু। বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম সিস্টেম হচ্ছে, ইভালুয়েশন সিস্টেমে আপনার রয়েছে 1 মার্ক, 2 মার্ক, 5 মার্ক অ্যান্ড 10 মার্ক। হ্যাঁ, এখানে এখানে হচ্ছে আম, ভাববাদ, ভাববাদের বলতে কি বোঝো, এইরকমও আসতে পারে। ভাববাদে 3টি বা 2টি নীতি আলোচনা করো, প্রিন্সিপলস, বা ভাববাদে শিক্ষার লক্ষ্য 2টি আলোচনা করো, ভাববাদের দর্শনের দার্শনিকদের মতে শিক্ষার 2টি লক্ষ্য আলোচনা করো, বা লক্ষ্য লিখুন, বা ভাববাদ পাঠ্যক্রম মধ্যে সম্পর্ক, হ্যাঁ, বা ভাববাদ পাঠ্যক্রম সম্পর্কে ধারণা, হ্যাঁ, এরকম শৃঙ্খলা সম্পর্কে ধারণা, বা শিক্ষক সম্পর্কে ধারণা, এগুলো ছোট প্রশ্নতে আসবে। যখন বড় প্রশ্নতে আসবে তখন সবগুলো একটু একটু করে লিখতে হবে। ছোট প্রশ্ন আসলে একটু ব্যাখ্যা করতে হবে, পার্টিকুলার ওই জিনিসটাকে পয়েন্ট দিয়ে লিখবে, যেরকম আমরা পয়েন্ট দিয়ে আমি আলোচনা করলাম। সবসময় আমাদের কি হয়, ছোট প্রশ্নগুলিতে পয়েন্ট দিয়ে লিখলে টিচার দেখবে 2টো পয়েন্ট বা 3টে পয়েন্টে 2 মার্কে 3টে পয়েন্ট বা 2টো পয়েন্ট লিখেছে এবং সঠিক লিখেছে। মেন হচ্ছে এই বাংলা বইগুলিতে কি হয়, ম্যাক্সিমাম সব টানা লেখা। এখন যে বিয়ের বইগুলো বেরোচ্ছে অহেলি পাবলিশার বা সেই বইগুলোতে একটু পয়েন্ট দিয়ে লেখা, নাহলে ম্যাক্সিমাম বইগুলোতে শুধু টানা লেখা, এসে টাইপ একটা প্রবন্ধ মতো লেখা। তো সেখানে স্টুডেন্টরা কি করতে হয়, তোমাদেরকে নোট করার সময় পয়েন্ট গুলিকে হাইলাইট করে ব্যাখ্যা করতে হয়। আমি তো পড়েছে যে অর্চনা বন্দ্যোপাধ্যায় বই পড়েছে, সুশীল রায় বই পড়েছে, তারপরে আপনার ইয়ে সেই বইগুলো সব কি হচ্ছে ট্রান্সলেট করা। মলয় কুমার সেন দেখো, তোমার টেকনোলজি পে কোনো, ম্যাক্সিমাম কি হয় আমরা ইংলিশ বই থেকে ট্রান্সলেট করি। হ্যাঁ, তো ট্রান্সলেট যখন করি অনেক সময় ইংলিশে অনেকগুলো সোজা হয়ে যায় জিনিস, ব্যাপারগুলো ইংলিশে লিখলে যতটা ইজি হয় বা ম্যাটেরিয়াল যতটা অ্যাভেলেবল হয়, বাংলাতে প্রবলেম হয়। কিন্তু কিছু করার নেই, আমাদের যেহেতু বাংলা মিডিয়ামে লিখতে হবে, সব বইগুলো মিলিয়ে বা ইংলিশ পয়েন্ট গুলিকে ট্রান্সলেট করিও পয়েন্ট বাড়াতে পারো, যেগুলো কি তোমাদের ব্যাখ্যা করে দেওয়া আছে কিন্তু পয়েন্ট করে দেওয়া নেই। হ্যাঁ, বাংলা মিডিয়াম বইগুলিতে এরকমই অনেক বইতে থাকে, সেগুলো হচ্ছে পড়লে, ডিটেলস পড়লে দেখবে কি সেই ব্যাপারগুলো তার খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু পয়েন্ট ওয়াইজ নেই। পয়েন্ট ওয়াইজ যখন নেই, স্টুডেন্টরা কি হয়, তাকে জিস্ট করতে পারে না, কোন জিনিসগুলোকে গুরুত্ব দেবো সেগুলো বুঝতে পারে না। তো এগুলো আপনারা স্যার ম্যাডামরা হেল্প করবেন। তো আই হোপ যেখানে আপনাদের সমস্যা, তো যে কোনো ইয়ে নিয়ে তো আপনারা স্যার ম্যাডামদের হেল্প নিতে পারেন, এবং বিভিন্ন শিক্ষাবিদ যারা যুক্ত আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা কলেজে, তাদের সাথে পরামর্শ করতে পারেন। আর এখন এখন তো গ্রাজুয়েশন লেভেল, হ্যাঁ গ্রাজুয়েশন লেভেল তো কনসেপ্ট ক্ল্যারিটি যতটা নয়, আপনারা এক্সাম ওরিয়েন্টেড বেশি। কারণ আমি নিজেই দেখেছি আমার ছাত্রছাত্রীরা যারা পড়তো গ্রাজুয়েশনে, তারা উইদাউট এম নিয়ে পড়াশোনা করতো। আমি জানি না আপনারা হয়তো একটু বেশি এখন ইয়ে মানে লাইফ ওরিয়েন্টেড বা জব ওরিয়েন্টেড হয়েছেন, কিন্তু আগে আমি দেখতাম কি ম্যাক্সিমাম ইভেন কলকাতাতে তো কেন পড়ছে, কি করব, তারা কিছুই জানে না।
ফাইনাল ইয়ার থার্ড ইয়ার গিয়ে তারা একটু নিজের লাইফ সম্পর্কে কেরিয়ার সম্পর্কে ভাবতে থাকে। শুধু পরীক্ষা ওরিয়েন্টেড থাকে, একটু মুখস্থ করলো, টিচারদের নোটস কালেক্ট করলো, প্রাইভেট করলো, যার ফলে কি হয় যে কনসেপ্ট ক্লিয়ার হয় না। হ্যাঁ, তো বই পড়তে হবে, ভালো বই পড়তে হবে। হ্যাঁ, এখনো তো অনেক অথররা লেখছেন বাংলাতে, তো বাংলা বই পড়তে পারেন, ইংলিশের ভালো ভালো বই পড়বেন, যার ফলে মাস্টার ডিগ্রিতে আরো একটু নলেজটা ব্রড হবে। তো সব কেউ কিছু মার্ক বেড থেকে জেনে আসে না, যত পড়াশোনা করবেন তত আপনার নলেজ এনরিচ হবে, আপনার এরিয়া তত আপনার সমৃদ্ধ হবে। ওকে স্যার, বন্ধু অভিজিতের প্রশ্ন প্রসঙ্গে আমার একটা খুব সুন্দর কথা মনে পড়লো। আহ, হ্যাঁ বলুন। কেউ কি কোনো কোশ্চেন করতে চাইছেন? হ্যাঁ স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি সুচিস্মিতা সাউ বলছি। তো স্যার যখন পড়াচ্ছিলেন টার্মস অফ এডুকেশনের ক্ষেত্রে একটা পয়েন্ট ছিল যে ডেভেলপমেন্ট অফ ইন্টেলেকচুয়াল। তো আইডিয়ালিজম মানে আমরা একটাই কনসেপ্ট মাথার মধ্যে ঢুকিয়ে নিই যে গড অথবা স্পিরিচুয়াল। তো এই একটাই কনসেপ্টের মধ্যে থেকে স্যার কিভাবে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টটা হচ্ছে যদি একটু বুঝিয়ে দিতেন। হ্যাঁ, শোনো, তো ভগবান হচ্ছে, আমরা যা কিছু আইডিয়ালিজম কি বলছি যে বিশ্ব ব্রহ্মাণ্ডতে পুরো জ্ঞানের গ্রন্থাগার হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড বা তোমাদের হচ্ছে ভগবান। হ্যাঁ, তো যতগুলো বস্তু আছে সেগুলো ভগবান তৈরি করেছে এবং আমরা সবকিছু নলেজ অলরেডি বিদ্যমান, and that is created by God। তো আমরা যখন আধ্যাত্মিক জগতে যাব, একটা সুন্দর উদাহরণ দিতে চাই। তো আমরা যখন আধ্যাত্মিক জগতে যাব, আমরা অনেক কিছু জ্ঞান পাবো। আমরা আমরা হচ্ছে অনেক কিছু জ্ঞান পাবো, এই সূত্রে পাবো যে শুধু স্পিরিচুয়াল বিং, আমরা শুধু স্পিরিচুয়াল দিকটাকে নিয়ে আলোচনা হয় না, যে আমরা যখন এথিক্স নিয়ে আলোচনা হয়, মোরাল ভ্যালুজ নিয়ে আলোচনা হয়, স্পিরিচুয়াল ভ্যালুজ নিয়ে আলোচনা হয়, আইস্থেটিক ভ্যালুজ নিয়ে আলোচনা হয় এবং ফিলোসফি নিয়ে আলোচনা হয়। আমরা ফিলোসফি পড়ছি না, অন্য দর্শন আমরা পড়ছি না, তো যখন ভগবান নিয়ে আলোচনা করছি, আমরা রামকৃষ্ণ পরমহংসের কথা পড়ছি, আমরা বিবেকানন্দের কথা পড়ছি, আমরা প্রত্যেকে মানুষের যখন তাদের ফিলোসফি পড়ছি, তারা যখন ভাববাদ এবং তারা ভগবানের বিষয়ে আলোচনা করছেন, যারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্পর্কে তারা জ্ঞানের গ্রন্থাগার সম্পর্কে আলোচনা করছেন, তো সেখানে আমাদের নলেজটা অলরেডি এনরিচ হয়ে যাবে। তো আরো একটা হচ্ছে, যখন আমরা কনসেন্ট্রেশন করব, কন্টেম্পলেশন করব, মেডিটেশন করব, যোগা করব, আমাদের মাইন্ডটা আরো কুল হবে, নলেজ আমাদের আরো বাড়বে, আমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার আরো ডেভেলপ হবে। আপনি সিম্পল একটা কথা বলছি, আপনি ভগবানকে সকালবেলা বিকালবেলা একটু আপনি ধ্যান করুন, আধা ঘন্টা করে ধ্যান করুন, তারপরে আপনি পড়তে বসবেন, দেখবেন কি আপনি যতটা রিসিভ করবেন, আপনার সেন্স অর্গানস গুলো যতটা কাজ করবে, আপনি দেখবেন যে কোনো ভগবানকে বিশ্বাস করে না তাদের কম করবে। আপনি একটা প্র্যাকটিক্যাল কথা দেখুন। আর এখানে বলছি যে আইডিয়ালিস্টিক ফিলোসফাররা বলছেন যে বিভিন্ন বিষয়বস্তু যখন আমরা পড়বো, তারা তখন আমাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হবে। ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট শুধু ভগবান মাধ্যমে হবে না, যে বিভিন্ন বিষয়বস্তু জ্ঞান আহরণ মাধ্যমে আমাদের মধ্যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হবে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। বিভিন্ন বিষয়, আমি ফাইন আর্টস পড়ছি, পোয়েট্রি পড়ছি, রিলিজিয়ন পড়ছি, এথিক্স পড়ছি, মিউজিক পড়ছি, আমি ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট জন্য আমি হচ্ছে জিওগ্রাফি পড়ছি, হিস্ট্রি পড়ছি, তো অটোমেটিক ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি হবে। ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি যখন হবে, আমার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হবে, অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে। অলরাউন্ড ডেভেলপমেন্ট মানে কি? ফিজিক্যাল, মোরাল, আইস্থেটিক, সোশিয়াল, ইমোশনাল, all aspects, cognitive, all aspects এর ডেভেলপমেন্ট হবে। এক্সালটেশন অফ পার্সোনালিটি হবে, এক্সালটেশন অফ পার্সোনালিটি, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি হবে, একটা সর্বাঙ্গীন উন্নতি সাধন হবে, সর্বাঙ্গীন বিকাশ সাধন হবে একটা মানুষের। তো শুধু আধ্যাত্মিক জ্ঞান মাধ্যমে হয় না, আধ্যাত্মিক জ্ঞান হচ্ছে একটা সূত্র, একটা ওয়ে, সেই ওয়ে মাধ্যমে আমরা বিভিন্ন এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে জ্ঞান আছে, যে মেটাফিজিক্স আছে, যে অ্যাক্সিওলজি আছে, যে ভ্যালুজ আছে, সে ভ্যালুজ গুলিকে আমরা গ্রহণ করব। বুঝতে পারলেন?
হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, যে বিষয়টা বলছিলাম যে আমাদের বিএড কারিকুলামে একটা বিষয় রয়েছে, সম্ভবত ফিফথ সেম বা থার্ড সেমে হবে, যেটাকে ডিসিপ্লিন অফ দ্য সাবজেক্টস, ডিসিপ্লিনস অফ দ্য সাবজেক্ট নামে যে বিষয়টা রয়েছে বিএড কারিকুলামে, সেখানে বন্ধু অভিজিৎ পালের কথা প্রসঙ্গে, তার প্রশ্ন প্রসঙ্গে, আমরা যখন কোনো একটা বিষয় সাধারণত পড়াই বা পড়ি, তার মধ্যে যদি আমরা বিভিন্ন বিষয়গুলোর রিলেশনটাকে যদি খোঁজার চেষ্টা করি, সম্ভবত খুঁজে পাওয়া যাবে। সেটা integrating knowledge in a subject area that should be interrelated and that should be integrated and correlated to other subjects. হ্যাঁ, কারণ আজকে ডেটে আপনারা জানছেন যে এনইপি 2020 ও বলছে যে মাল্টিডিসিপ্লিনারি অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টস। তো আমরা নলেজ আজ এ হোল নিতে হবে, নট নলেজ আজ এ পার্ট। বুঝতে পারছেন? তো হ্যাঁ। আমরা ইন্টিগ্রেটিং নলেজ করব, হিস্ট্রির সাথে জিওগ্রাফি, মানে ফিলোসফি, সায়েন্স, অদার সাবজেক্টস আপনাদের যা আছে সব বিষয়গুলির নলেজকে আমরা ইন্টিগ্রেট করব। তো আমরা ইন্টিগ্রেটিং নলেজ যখন করব, আমাদের শিক্ষার্থীরা কি করবে, নলেজটা আরো পার্মানেন্ট হবে, তারা নলেজটা ইনসাইটফুল লার্নিং তাদের মধ্যে হবে, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়বে, তাদের মধ্যে হোলিস্টিক নলেজ ডেভেলপ হবে। তো সেই জন্য ইন্টিগ্রেটিং নলেজ, উনি যেটা বলছিলেন যে আমরা কিভাবে একটা বিষয়ে আমরা অন্য বিষয়কে করব, চেষ্টা করতে হবে সব টপিকে না হলেও। আমরা যখন টিচার পড়াচ্ছি, একজন সায়েন্স টিচার, তিনি শুধু সায়েন্সের পড়িয়ে যাচ্ছেন কিন্তু শিক্ষার্থীরা বুঝতে পারছে না। তো আমরা যদি তাকে আমরা সায়েন্স সাথে আমরা যদি সোসাইটিকে রিলেট করে দেবো, সায়েন্স সাথে আমি যদি সোশিওলজিকে রিলেট করে দেবো, সায়েন্স সাথে আমরা যদি জিওগ্রাফি হিস্ট্রিকে রিলেট করে দেবো, সায়েন্স সাথে যদি আমরা আমাদের এনভায়রনমেন্টকে রিলেট করে দেবো, তাহলে শিক্ষার্থীদের আরো গ্রাফ করতে, আরো বুঝতে তাদের সুবিধা হবে। তো এইটাই আমাদের মূল বক্তব্য। তো আমরা নলেজটাকে একটা হোলিস্টিক অ্যাপ্রোচে পড়াতে হবে, একটা ইন্টিগ্রেটিং অ্যাপ্রোচে পড়াতে হবে, যে কোনো সাবজেক্ট ম্যাটার হোক, তবু গিয়ে আমাদের যে অবজেক্টিভ অফ টিচিং সেটা হচ্ছে ফুলফিল হবে। অদারওয়াইজ আমরা শুধু পরীক্ষাতে পাস করে যাব, বিভিন্ন সাবজেক্টে ভালো মার্কস রাখবো, কিন্তু আমাদের ইন্টিগ্রেশন অফ নলেজ হবে না, আমাদের হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং হবে না, আমরা হচ্ছে জাস্ট হচ্ছে একটা সার্টিফিকেট অর্জন করব, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা পিছিয়ে যাব। তো একজন তবে গিয়ে সফল হবে জীবনে, যখন সে ইতিহাসের ছাত্রটা ভূগোলেরও জ্ঞান রাখছে, যখন বিজ্ঞানেরও জ্ঞান রাখছে, যখন সাহিত্যেরও জ্ঞান রাখছে। অল্প, আমি ইকুয়াল না রাখতে পারলো, আমার বেসিক নলেজ অন্য বিষয়ে থাকা দরকার আজ এ টিচার। তবু গিয়ে আমি ক্লাসরুমেও এক্সাম্পল দিতে সুবিধা হবে, আমরা ক্লাসরুমে রিলেট করতে, ইন্টিগ্রেট করতে সাবজেক্ট ম্যাটারকে সুবিধা হবে। অবশ্যই স্যার। ইন্টিগ্রেশনের সব থেকে বড় উপকারিতা সম্ভবত এটাই যে স্টুডেন্টরা আরো বেশি উপলব্ধি করতে পারে সহজে, এবং যে কোনো বিষয় তাদের সহজবোধ্য হয়। আপনি দেখুন, এখন এখন সব থেকে বড় ব্যাপার হলো স্টুডেন্টদের স্টাডি হ্যাবিট, খুব পোর স্টাডি হ্যাবিট, আপনারা নিজেই জানেন। তো স্টুডেন্টরা পড়ছে খুব কম। হ্যাঁ, আমাদের সময় এই মোবাইল ছিল না, আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু আমরা যা কিছু নলেজ আহরণ করতাম তারা হচ্ছে পাঠ্যপুস্তক মাধ্যমে বা শ্রেণী শিক্ষকের শিক্ষা ক্লাসের মাধ্যমে। তো এই ছিল আমাদের সোর্সেস অফ নলেজ। এখন অতএব ওপেন এডুকেশনাল রিসোর্সেস হয়ে গিয়েছে। তো শিক্ষার্থীরা কি বলছি, জাস্ট পরীক্ষার আগে পড়ে পরীক্ষা দেওয়া, একটা প্রবণতা, মার্কস রাখা, তাদের হচ্ছে আইডিয়াস এন্ড আইডিওলজিস অনেকটা চেঞ্জ হয়েছে আমাদের সময় থেকে। তো দিস ইজ জেনারেশন গ্যাপ, তো সেখানে কিছু বলার নেই। তবুও স্টুডেন্টরা আমাদের থেকে অনেক অ্যাডভান্স, তারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু তারা কাজে লাগাচ্ছে না। এইটাই হচ্ছে ড্রব্যাক অফ প্রেজেন্ট ডে স্টুডেন্টস। তারা যথেষ্ট সুযোগ সুবিধা পাচ্ছে, বাবা মারা যথেষ্ট কেয়ারফুল এবং চিন্তিত। তারা বাবা মারা যতটা চিন্তিত, ছাত্রছাত্রীরা ততটা চিন্তিত নয়। এটাই হচ্ছে দুঃখের বিষয়। কিন্তু আমাদের সময় বাবা মারা যতটা চিন্তিত ছিল না কেরিয়ার নিয়ে, আমরা বেশিটা ছিলাম। সব থেকে বড় বিষয় স্যার আজকের দিনে যে জ্ঞানের পরিধি যত বিস্তৃত হচ্ছে, আমাদের জ্ঞান আহরণের যে পথগুলো সেগুলো আমরা তত বেশি সংকুচিত করে ফেলছি, আমরা সেগুলোকে কাজে লাগাচ্ছি না। যেমন ধরুন এখন আপনি দেখবেন লাইব্রেরি আমি বলছি, আমি পানিহাটি কলেজে 10 বছর ছিলাম, আমার ছাত্রছাত্রীরা লাইব্রেরিতে বই অ্যাভেলেবল যাবে না,
আমার ডিপার্টমেন্ট লাইব্রেরিতে বই থাকবে, দুটো কি 5টা বই থাকবে, বলবে স্যার একটা বই দিন না। আমরা লাইব্রেরিতে আছি, তোমার লাইব্রেরি কার্ড করিনি, 2 বছর হয়ে গেছে কোনো স্টুডেন্ট লাইব্রেরি কার্ড করছে না। কেননা প্রাইভেট টিউটরের কাছে পড়ে নোটসটা তৈরি করে নেবে, না বই কিনে না লাইব্রেরি ফলো করে। এই যে প্রবণতা, এটা হচ্ছে মোর দ্যান 60-70% স্টুডেন্টদের প্রবণতা। এটা দূর করলে আমি আশা করছি স্টুডেন্টরা আরো বৃহত্তর সমাজে তারা প্রতিষ্ঠিত হতে পারবে, আরো ভালো করতে পারবে, সেলফ স্টাডি করুক, বই পড়ুক, তার সাথে সাথে যে ওপেন এডুকেশনাল রিসোর্সেস, যেই আমরা আজকে ইন্টারনেট ফ্যাসিলিটিস পাচ্ছে বা কম্পিউটারের ফ্যাসিলিটিস পাচ্ছে, সেগুলোরও যথেষ্ট মানে উপযোগ ভালোভাবে করুক, পজিটিভ ইউজ করুক। আর আমি বলছি না যে ফেসবুক, অনেক লোক বলছে, একজন রিসেন্টলি আমি গিয়েছিলাম সম্বলপুরে, তো সে আমাকে দেখাচ্ছে একটা রিসার্চ স্টাডি করেছে, আমি ভাইবা নিচ্ছিলাম যে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ মানে স্টুডেন্টদের পারফরমেন্স খারাপ করছে। আমি বললাম তাই নয়, পারফরমেন্স খারাপ করছে সেটা নয়, আমাদের সময় বাবা মারা আমাদের বাড়ির কাজে ইনভলভ করতো, আমরা পড়াশোনা যদি যতটা সময় ছোটবেলায় করতাম এখন, এবং আমরা খেলাধুলা করতাম বিভিন্ন অন্য দিকে, আমরা সবসময় যে করতাম তাই নয়। হ্যাঁ, এখন হচ্ছে যে স্টুডেন্টদের স্টাডি হ্যাবিটটি টা হচ্ছে আলাদা রকম হয়ে গেছে, এবং তারা হচ্ছে এখন ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে, এবং তাদের পেশেন্স নেই, লেখার অভ্যাস ছেড়ে যাচ্ছে, তাদের মধ্যে রিডিং হ্যাবিটস কমে যাচ্ছে। তো যার ফলে এটা একটা মারাত্মক সিচুয়েশন তৈরি হবে ইন ফিউচার। তো আমি আজকে এই প্ল্যাটফর্মে, আজকে আপনাদের বৈঠকিতে আমি প্রত্যেক ছাত্রছাত্রী যারা উপস্থিত আছেন, তারা অন্তত অ্যাটলিস্ট পার ডে 5 to 6 আওয়ার্স পড়ুক। ছাত্র জীবনে যদি জীবনে কিছু করতে ইচ্ছে আছে বা জীবনে সফলতা, যে কোনো কম্পিটিটিভ হোক বা নিজের সাবজেক্ট হোক, সবাই যে নিজের সাবজেক্টে প্রস্পর হবে বা সাকসেস হবে তাই নয়। এখন রাইট টাইম, অনেকে স্টুডেন্ট কি করছে, গ্রাজুয়েশন পরে প্রিপেয়ার করবো, that is very bad habit, tendency and bad tendency. Start competitive preparation from the first year itself. মানে গ্রাজুয়েশন পার্ট 1 থেকে কম্পিটিটিভ প্রিপারেশন করতে হবে। আমি গ্রাজুয়েশন করব, মাস্টার ডিগ্রি কমপ্লিট করব, তারপরে শুরু করব কম্পিটিটিভ প্রিপারেশন। সো দিস ইজ এ ব্যাড টেন্ডেন্সি অফ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস। হ্যাঁ, তো আমি দেখেছে এখন প্রচুর অন্য স্টেট, যদি বিহার দেখে, সাউথ ইন্ডিয়ান দেখুন, উড়িষ্যা দেখুন, নর্থ ইস্টের স্টুডেন্ট দেখুন, তারা গ্রাজুয়েশনটা জাস্ট একটা ফর্মালি করে, ফ্রম দ্য ভেরি বিগিনিং তারা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা কম্পিটিটিভ প্রিপেয়ার করে, সবাই নয়, মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা ফ্রম দ্য গ্রাজুয়েশন তারা কম্পিটিশন সাকসেস, রিপ্রেসার, জেনারেল নলেজ এবং সিবিএসই এর যে এনসিআরটি এর হিস্ট্রি যেগুলো বই, এগুলো কিনে পড়ে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, রিজনিং, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক, এগুলো করে গরিব ছেলেমেয়েরা কি করে যে গ্রাজুয়েশনের মধ্যে কোনো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট চাকরি পেয়ে চলে যেতে পারে। তো আমি গ্রাজুয়েশন করব, আবার মাস্টার ডিগ্রি করব, অনেক হাই কোয়ালিফিকেশন করব, ততটুকু আমাদের বাড়িতে তো অবস্থা ভালো থাকলে হবে, কিন্তু সবাই প্রত্যেক বাড়িতে তো সেটা অ্যাফোর্ড করতে পারে না। তো ইটস বেটার টু স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং, জাস্ট আফটার ফ্রম দ্য ফার্স্ট ইয়ার অফ গ্রাজুয়েশন। এটাই আপনারা ছেলে মেয়েদেরকে করুন। আমিও প্রত্যেক প্ল্যাটফর্মে একই কথা বলছি যে স্টুডেন্টরা কি করে যে আমি গ্রাজুয়েশনটা হয়ে যাক, মাস্টার্সটা হয়ে যাক, তারপরে পড়াশোনা করব। ইভিন যারা নেট সেট প্রিপারেশন করছেন, তারা ফ্রম দি এমএ পার্ট 1 যবে থেকে ভর্তি হলো সেই দিন থেকে নেট প্রিপারেশন করুন। মার্কসে 10 ঘন্টা লেবার করলেও একটা সাবজেক্টে সে 70% স্কোর করবে, 3 ঘন্টা 2 ঘন্টা লেবার করেও ওই 65-70% স্কোর করবে। দ্যাট ইজ নট এ ম্যাটার। এক্সাম ওরিয়েন্টেড না হয়, কনসেপচুয়াল ক্লারিটি হতে হবে, এবং এম লেস না হয়, একটা হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট করতে হবে ক্যারিয়ারে। হ্যাঁ, এই হচ্ছে আমার আজকে এই যে বৈঠকি যেহেতু করেছেন এটা স্টুডেন্টদের সাথে, তো তাদের জন্য আমার সাজেশনস। ওকে, থ্যাংক ইউ স্যার। আর আর কারোর কিছু জিজ্ঞাসা থাকলে তাড়াতাড়ি করতে পারেন, আমরা বৈঠকির প্রায় শেষ মুহূর্তে এসে গেছি। তার আগে আমি অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় অধ্যাপক ডক্টর অমূল্য কুমার আচার্য মহাশয়কে, তার অত্যন্ত চিত্তাকর্ষক এবং চেতনাদায়ক আলোচনার জন্য। যেভাবে উনি আমাদের কাছে ভাববাদ এবং শিক্ষাক্ষেত্রে ভাববাদের যে প্রভাব তা আমাদের নিকট আলোকপাত করে তুললেন, আমাদের চোখের সামনে তা যেন ছবির ন্যায় পরিস্ফুট হয়ে উঠল।
ওনার মূল্যবান আলোচনা আমাদের আগামীর জ্ঞানের পথকে উন্মোচিত করুক, উদ্ভাসিত হোক আমাদের এবং প্রসারিত হোক আমাদের জ্ঞানের আলো। বিশিষ্ট অধ্যাপক সম্মাননীয় ডক্টর অমূল্য কুমার আচার্য মহাশয়ের সুস্থ সবল তরতাজা এবং সুন্দর দীর্ঘায়ু কামনা করে ওনার প্রতি আমাদের সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের শিক্ষা বিভাগের তরফ থেকে নতমস্তকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা ও প্রণাম জানাই। সেই সঙ্গে অত্যন্ত ধন্যবাদ, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই যারা আমাদের এই সদ্যজাত বৈঠকিকে আরো একটু সাহস জুগিয়ে দিলেন আগামীর পথে চলতে, আগামীতে পা বাড়াতে, যাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা নিজেদেরকে পুষ্ট বলে মনে করছি, পুষ্ট বলে ভাবছি বা সেই সাহসটা খুঁজে পেলাম, তাদেরকে আবারও আমাদের সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের শিক্ষা বিভাগের পক্ষ থেকে হার্দিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। স্যার আমাদের সঙ্গে এখনো জুড়ে রয়েছেন প্রতি বৈঠকির ন্যায় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর উদয়ন মণ্ডল মহাশয়। আমরা শুনে নেব ওনার কাছ থেকে আজকের বৈঠকির সম্পর্কে ওনার মূল্যবান মতামত। থ্যাংক ইউ উজ্জ্বল, খুব ভালো লাগলো। আমি একটু ট্রাভেল করছি বলে কিছু ফ্ল্যাকচুয়েট করছিল, তাহলেও আমি মোটামুটি শুনেছি গোটা অনুষ্ঠানটাই। আর থ্যাংক ইউ অমূল্য স্যার ফর ইয়োর টাইম ডেলিবারেশন on a beautiful topic which will help our present students. এবং আমি সীতারাম মাহাতো কলেজের সকল কর্তৃপক্ষকেও জানাই আমার তরফ থেকে একটা অভিনন্দন। উজ্জ্বল has taken a very good initiative for the betterment of UG level students. এবং আমি মনে করি যে not only for UG level students, all the students who are doing their researches, who are doing their masters, and of course with the teachers, সবার ক্ষেত্রেই বিষয়গুলো যথেষ্টই হেল্প করবে। এবং এগুলো আমরা যত ডিসকাস করব, যত কনভার্স করব, যত আমরা বিষয়গুলো নিয়ে নাড়াঘাটা করব, ততই আমাদের নলেজের এক্সপ্যানশন করবে। This is the message I always want to share with all. So thank you all for organizing such a wonderful program. Thank you, Udayabu. Thank you. Okay. ধন্যবাদ Thank স্যার। you all. Thank you, Ujjwal babu. হ্যাঁ নমস্কার, ধন্যবাদ। Bye. ওকে স্যার। নমস্কার। হ্যাঁ, আমাদের সঙ্গে আমাদের বৈঠকিতে যারা ক্রমাগত সাহস জুগিয়ে চলেছেন তাদের জন্য আগামী বৈঠকির যে পরিকল্পনা, তাতে আমরা মুখ্য আলোচক হিসেবে পেয়েছি অধ্যাপক খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে, যিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান। উনি মূলত আগামী 21 তারিখ রবিবার আলোচনা করবেন অনগ্রসর সম্প্রদায় এবং তাদের শিক্ষা, এই নিয়ে তিনি আলোকপাত করবেন। এবং আগামী 28শে মার্চ পর্যন্ত আমাদের একটা শিডিউল হয়ে গেছে। 28শে মার্চ 2021 রবিবার আমাদের এই বৈঠকিতে, পঞ্চম বৈঠকিতে উপস্থিত থাকবেন মুখ্য আলোচক হিসেবে ভুবনেশ্বরের যে রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন NCERT, ওখানকার সহকারী অধ্যাপক ডক্টর অরূপ সাহা। উনি মূলত আলোকপাত করবেন যে বিষয়টির উপর, সেটি ডিজিটাল মিডিয়া অ্যান্ড এডুকেশন, অর্থাৎ আমাদের ডিজিটাল দুনিয়া এবং তার শিক্ষা ব্যবস্থা এবং এটা কিভাবে শিক্ষাকে প্রভাবিত করছে সেই নিয়ে আমাদের আলোকপাত করবেন সেদিন। আমাদের পরবর্তী বৈঠকের জন্য সকলকে আবার সাদর আমন্ত্রণ এবং আবারও ধন্যবাদ জানাই আমাদের এই তৃতীয় বৈঠকিতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং সুন্দর সহযোগিতা করার জন্য। আমাদের শিক্ষা বিভাগ সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে আমি উজ্জ্বল মাহাতো আহ্বায়ক হিসেবে আপনাদের সকলকে আবার অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। চ্যাট বক্সে আমাদের ফিডব্যাক ফর্ম একটা রয়েছে, একটা লিংক দেওয়া আছে, সেই ফিডব্যাক লিংকটা অবশ্যই সকলেই ফিল আপ করবেন। এগুলো আমাদের কাছে
আপনার কাছে আলোচনাটা যতটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, আমাদের কাছে আলোচনা এবং তার সাথে সাথে এই রেকর্ড রাখা এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই দয়া করে সেই ফিডব্যাক ফর্মটা সকলেই ফিল আপ করবেন। দেখা হবে আগামী বৈঠকিতে 21শে মার্চ রবিবার ঠিক বিকেল 3টেই গুগল মিটে। ধন্যবাদ। আবার সবাইকে নমস্কার জানিয়ে আমাদের আজকের বৈঠকি সমাপ্ত করছি। নমস্কার।